কবিতাটি আমাদেরকে পাঠিয়েছেন উকিয়ামং মার্মা। তিনি লিখেছেন, আমি খাগড়াছড়ি থেকে, আর খাগড়াছড়িতে নেটওয়ার্কের সমস্যা। হয়তো আপনি এই ঘটনাটা শেয়ার করবেন কিনা জানি না, কিন্তু আজ আপনাকে একটা অলৌকিক সত্য ঘটনা শেয়ার করব। ঘটনাটা 2019 সালের বর্ষার মৌসুমে। আমাদের বাড়ির পাশে আমাদের নানুদের বাড়ি, আর কিছু দূরে এক দূর সম্পর্কের নানি থাকতেন। আর ওনার সাথে আমার নানির খুব ভালো সম্পর্ক, আর আমার সাথেও খুব ভালো সম্পর্ক ছিল। প্রতিদিন রাতে উনি নানিদের বাড়িতে বেড়াতে আসতো, আর আসার সময় আমাদের বাড়ির সদর দরজা বা গেট থেকে প্রতিদিন আমাকে ডাক দিত আর বলতো, কই তুই, আমি চলে যাচ্ছি। দুষ্টুমি করতো আমার সাথে ভীষণ রকম। কয়েকদিন ঘুরতে আসা বন্ধ হলো, তার পরে জানতে পারলাম ওনার ছেলের বউয়ের সাথে কোনো একটা কারণে ঝগড়া হয়েছে, তাই বাড়ি দিয়ে থেকে আর উনি বের হন না। এর আরো কয়েকদিন পর জানতে পারলাম ওই বৃদ্ধা নাকি গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম। মারা যাওয়ার পর দিন থেকে এলাকার অনেক মানুষের সাথে নাকি অলৌকিক ঘটনা ঘটতে থাকে, যেমন ওনাকে দেখতে পাওয়া, ওনার ব্যবহার করা খাট হঠাৎ হঠাৎ নড়ে ওঠা, আরো অনেক কিছু। আমাদের সম্প্রদায়ের একটা রীতি আছে, মৃত মানুষের জন্য 7 দিনের মাথায় একটা অনুষ্ঠান করা হয়। আর সেই অনুষ্ঠান আগের দিন সন্ধ্যায় মৃত ব্যক্তিকে শ্মশানে গিয়ে সেই অনুষ্ঠানে গিয়ে আমন্ত্রণ জানানো হয়। যাই হোক, সবাই অনেক কিছু বলতো, অলৌকিক কিছু হয়। এইসব আমি কোনো কিছুই কানে নিতাম না, কারণ আমি ভূতে বিশ্বাস করতাম না। কিন্তু 7 দিনের মাথায় যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আগের রাতে এমন কিছু ঘটনা ঘটল যা বলার বাইরে। সেদিন সকাল থেকে ঝিরঝির বৃষ্টি। সন্ধ্যায় ভাবলাম নানুদের বাড়িতে একটু বেড়াতে যাই। গিয়ে দেখলাম নানি নাকি ওনাকে দেখেছে। আসলে এই দেখতে পাওয়ার বিষয়টা হচ্ছে এমন যে ওনার মতন কাউকে কোনো জায়গায় দেখতে পাওয়া যায়, কাছে গেলে কারো কোনো চিহ্ন নেই। তো আমি নানিকে বললাম যে ধুর, ভূত বলে কিছু নেই, আর মৃত মানুষ আবার কিভাবে ফিরে আসবে। যাই হোক, নানি বলল ওনাকে নাকি ওনার ছেলে শ্মশানে গিয়ে ডেকে এনেছে। অর্থাৎ তাদের যে রিচুয়াল রয়েছে, শ্মশানে গিয়ে ডেকে আনতে হয় তার শেষকৃত্য সম্পন্ন করতে, সেটার জন্য ওনার ছেলে ওনাকে শ্মশানে গিয়ে ডেকে এনেছে। যাই হোক, সারাদিন বৃষ্টি, রাতে ওই ঝিরঝির বৃষ্টি। রাতে খাওয়ার পর সবাই যে যার মতন রুমে চলে গেলাম। আমি কিছুক্ষণ ফেসবুকে থেকে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার ঘুম ভাঙে রাত 12:42 দিকে। কুকুরের ডাকে, আমাদের পাশের বাসায় কুকুর ছিল, সেই কুকুরটা। এরপর হঠাৎ শুনতে পেলাম আমাদের সদর দরজা বা গেট খোলার আওয়াজ। ভাবলাম চোর হবে নাকি, কুকুরটা সমানে ডাকছে। তখন বৃষ্টি থেমে গিয়েছে। হঠাৎ আমি চমকে উঠলাম একটা পায়ের আওয়াজে। ওই নানি ঠিক যেভাবে শব্দ করে হাঁটেন, অবিকল ওই ধরনের পায়ের আওয়াজ। আমাদের বাড়ির দরজা আর আমার রুমের জানলা পর্যন্ত পায়চারি করার আওয়াজ। ঠিক 5-7 মিনিটের মতন সমান তালে শুধু হেঁটেই যাচ্ছে, আর কুকুর সামনে থেকে শুধুমাত্র ডেকেই যাচ্ছে। পরে ঠিক যেভাবে এলো, ওই নানির মতো থপথপ করে শব্দ করে চলে যাচ্ছিল। তখন আমি জানলাটা একটু উকি মেরে দেখলাম ওই নানির পা জোড়া যেমন ছিল, ঠিক সেই পাটাই যেন আমাদের বাড়ির সামনে থেকে হেঁটে চলে গেল। আমি উপরের দিকে তাকানোর আগেই সেটা সম্পূর্ণভাবে উধাও হয়ে গিয়েছিল। পরে শুনলাম আমাদের বাড়ির পাশের পথ ধরে ওনাদের বাড়ির দিকে যেতে, আর ওই কুকুরটাও ওই দিকে ডেকে চলে যেতে শুনলাম। সকালে জানতে পারলাম অনেকেই ওনার পায়ের আওয়াজ শুনেছে, অর্থাৎ প্রতিবেশীদের কাছ থেকে। তারপরের দিন ওনার জন্য যে অনুষ্ঠান, এটা করার পর থেকে আর এমন কোনো ঘটনা ঘটেনি। এইবারে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা পাঠাচ্ছে। আমি তখন নারায়ণগঞ্জ কলেজে পড়াশোনা করতাম। আমি কলেজের বিএনসিসি এর সদস্য ছিলাম। আমাদের কলেজের পেছনের দিকে অনেকগুলো পুরনো দিনের সরকারি দালান রয়েছে। লোকজনের মুখে শুনেছি এই দালানগুলো ইংরেজ আমলে তৈরি করা হয়েছিল। এখন এটা একেবারেই পরিত্যক্ত করা হয়েছে, আর দেখতেও অনেকটা ভয়ঙ্কর লাগে।
চারপাশে প্রচুর গাছপালা থাকার কারণে জায়গাটা সবসময় একদম অন্ধকার মনে হতো। এবার আসি মূল ঘটনায়। আমাদের কলেজের নতুন ছাত্রদের জন্য নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারে আমাদের কি সবকিছু করতে হবে, তাই আমরা কিছু সংখ্যক বিএনসিসি এর সদস্য সিদ্ধান্ত নিলাম আমরা কলেজেই রাত্রি যাপন করব। যেমনটা ভাবা তেমন কাজ। আমি সহ আরো 3 জন থাকলাম। সব কাজ শেষ করে উঠতে রাত প্রায় 3টা-4টা হবে, মানে অনেক রাত হয়ে গিয়েছিল। এ সময় আমার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন পড়ে, মানে আমাকে বাথরুমে যেতে হবে। আগেই বলে রাখি শাফিন ভাই, আমাদের কলেজের বাথরুম ছিল ওই পুরনো দালানের পাশেই। তো যেই আমি বাথরুমের কাছাকাছি গেলাম ঠিক তখনই লক্ষ্য করলাম ওই পুরনো দালানের 2য় তলায় ধবধবে সাদা কাপড় পরা একটা মহিলা হেঁটে এদিক ওদিক যাচ্ছে। এটা দেখে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল, কেননা বাথরুমে যাওয়ার আগে বন্ধুরা আমাকে ভূতের ভয় দেখিয়েছিল, আর যেটা আমি দেখছি সেটা আমার কাছে খুব স্বাভাবিক মনে হচ্ছিল না। আমার হাতে একটা লাইট ছিল, আমি কেন যেন লাইটের আলোটা ওই মহিলার দিকে মারলাম। সাথে সাথে মহিলাটি আমার দিকে ঘাউড়িয়ে তাকালো। তার চোখগুলো আগুনের মতো, আর মাথাটা একেবারে উল্টো দিকে, মানে বডি ছিল পেছনের দিকে আর মাথাটা ছিল আমার দিকে। সে এক নজরে আমার দিকে রাগান্বিত ভাবে তাকালো, তারপর একটা ঠুনকো হাসি হাসলো আমার দিকে, আর আমাকে ইশারায় কাছে যেতে বলল হাত নেড়ে। আমি ভয়ে ওখান থেকে পালিয়ে যেতে চাইলাম, কিন্তু কেন যেন যেতে পারলাম না। মনে হলো আমাকে কেউ যেন হিপনোটাইজ করে রেখেছে। আমিও তার দিকেই তাকিয়ে আছি। হঠাৎ এমন সময়ে ওই মহিলার রূপে অশরীরটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি লক্ষ্য করলাম তার পা দুটো মাটির থেকে কিছুটা উপরে, কিন্তু আমি নড়াচড়া করতে পারছিলাম না এবং কি দৌড় দিতেও পারছিলাম না। তখন আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল তার আমার দিকে আসাটা। আমার মনে হচ্ছিল সে যেন হাওয়ায় ভেসে আসছে। আস্তে আস্তে আমার এক হাত দূরে এসে দাঁড়ালো, তারপরে আমাকে কি যেন একটা বলল, আমি বুঝতে পারলাম না, কিন্তু কণ্ঠটা ছিল বেশ ভয়ঙ্কর। আমি সাহস করে বললাম যে তুমি আমার কাছে কি চাও? সেই মহিলা আমার দিকে তাকিয়ে কিছু না বলেই হাসতে লাগলো। হাসির সাথে তার মুখ থেকে একটা ভয়ের লালা বেরিয়ে আসতে লাগলো। আমি ভয়ে চিৎকার করে উঠলাম সেখানে। আমার চিৎকার শুনে আমার একটা বন্ধু বের হয়ে আমার দিকে লাইট মারে, আর সাথে সাথে সেই বিশ্রী ভয়ঙ্কর মহিলা অদৃশ্য হয়ে যায়। আমি দৌড়ে গিয়ে বিষয়টা না বলে তাড়াতাড়ি, তখন আমার প্রকৃতির ডাক ভীষণ চেপে গেছে। আমি আমার বাথরুম সেরে আবার কলেজের ভেতরে প্রবেশ করব, এমন সময়ে একটা কুকুর আমার পথ আটকে দাঁড়ায়। আমি কুকুরটাকে যা যা বলে তাড়াতে চাইলে সে কিছুতেই যাচ্ছিল না। আমি রেগে হাতের লাইটটা দিয়ে যেই আঘাত করতে যাব, তখনই সে কুকুরটা ধীরে ধীরে বড় হতে লাগলো এবং এক লাফে আমাদের কলেজের ছাদে গিয়ে পড়ল। আমি তখন ভীষণ ভয় পেয়ে যাই এবং আমি দৌড় দিব, আমি এবার ঠিক থাকতে পারলাম না। এক দৌড়ে কলেজের ভেতরে প্রবেশ করে বন্ধুদেরকে সবকিছু খুলে বললাম। তাদের নিয়ে সেই ছাদের দিকে তাকালাম। আশ্চর্যের বিষয় যে সেই মহিলা এখনো আমি দেখছি, অথচ আমার বন্ধুরা কেউ দেখতে পাচ্ছে না। মহিলা আমার দিকে একটা ঢিল ছুঁড়ে মারল। ঢিলটা এসে আমার বন্ধুদের গায়ে পড়লে এতে ওরাও ভীষণ ভয় পেয়ে গেল। সবাই ভয়ে রুম বন্ধ করে থাকলাম। পরদিন প্রিন্সিপাল স্যারের কাছে সবাই মিলে ঘটনাটি খুলে বললাম। স্যার আমাদেরকে ভয় পেতে নিষেধ করলেন আর বললেন এখানে আরো অনেক কিছু আছে, নাইট গার্ড এবং দপ্তরিদের ছাড়া রাতের বেলা বাইরে না ঘুরতে। এই ছেলে ঘটনা, ভালো লাগলে প্লিজ পড়ে শোনাবেন। তো এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, এটি সুমন ভাইয়ের মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটির সময় ছিল 1990 কি 91 সাল। সুমন ভাইয়ের বাসা হচ্ছে খুলনা জেলার রায়ের মোহর এলাকায়। সরাসরি ঘটনাতে চলে যাচ্ছে। একদিন রাত্রে সুমন ভাইয়ের আব্বা এবং আম্মা কথাবার্তা বলার একটি পর্যায়ে দুজনের মধ্যে উত্তেজনা বিরাজ করে এবং কথা কাটাকাটি করতে করতে একসময় সুমন ভাইয়ের আম্মা রাগ করে ঘর থেকে বেরিয়ে যান এবং যাওয়ার সময় বলেন যে আমি সুইসাইড করব।
এই কথা বলে ঘর থেকে বেরিয়ে যান। তো সুমন ভাইয়ের আব্বা বিষয়টি আসলে ওইভাবে কোনো গুরুত্ব দেন নাই, মনে করেছে এমনি হয়তোবা রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছে, হয়তোবা পাশের ঘরে গিয়ে বসে আছে। কিন্তু বেশ কিছু সময় পর সুমন ভাইয়ের আব্বা বুঝতে পারেন আসলেই সুমন ভাইয়ের আম্মা রাগ করে ওনাদের বাড়ির যে এরিয়া সেখান থেকে বের হয়ে গেছেন। উনি চিন্তা করলেন কি ব্যাপার, কোথায় গেল, এত রাত হয়ে গেল। উনি চিন্তিত হয়ে পড়েন এবং পাশে ওনার যারা আত্মীয় স্বজনরা ছিলেন তাদেরকেও উনি খবরটা দেন যে সুমন ভাইয়ের আম্মা তো তার সাথে রাগারাগি করে ঘর থেকে বের হয়ে গেছে এবং যাওয়ার সময় বলেছে সে সুইসাইড করবে। এখন তো আমি তাকে কোথাও পাচ্ছি না, এখন আসো তোমরা একটু খুঁজে দেখো। সবাই টর্চ নিয়ে খুঁজতে বের হন। সুমন ভাইয়ের বাসার একদম পাশেই ছিল বড় একটি পুকুর এবং সেই পুকুরের পাশে অনেক বড় একটি আম গাছ রয়েছে। কথিত আছে ওই আম গাছ কেন্দ্রিক অনেক ঘটনা অনেকেই বিভিন্ন সময় দেখেছে। তো সুমন ভাইয়ের আত্মীয় স্বজনরা কয়েকটা ভাগে ভাগ হয়ে বিভিন্ন দিকে চলে যান সুমন ভাইয়ের আম্মাকে খুঁজতে। এদিকে সুমন ভাইয়ের ফুপু এবং তার সাথে আরো কয়েকজন মহিলা ওনারা ওই পুকুর পাড়ে ওই আম গাছের দিকে যেতে থাকেন। ওনারা আম গাছের যখন কাছাকাছি এসেছে তখন একটা ভয়ঙ্কর দৃশ্য ওনাদের চোখের সামনে ভেসে ওঠে। ওনারা দেখেন সুমন ভাইয়ের আম্মা গলায় ফাঁস দিয়ে আম গাছের একটি উঁচু ডালের সাথে ঝুলছে এবং চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে সেটা। এই দৃশ্য দেখে ওনারা প্রচন্ড জোরে একটা চিৎকার দেন এবং ওনাদের চিৎকারে পাশে অন্য লোক যারা ছিল, যারা খুঁজতে বের হয়েছিলেন তারাও সেখানে চলে আসেন। চলে আসার পরে জিজ্ঞেস করেন কি ব্যাপার, কি হয়েছে। তখন তারা ঘটনাটি খুলে বলেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে ওনারা আম গাছের কাছে গিয়ে কিছুই দেখতে পান না, দেখেন সেখানে কিছুই নাই। তখন সবাই তাদেরকে বলে তোমরা তো ভুল দেখেছো, কিন্তু তারা বলে না না আমরা ঠিকই দেখেছি। তাহলে সুমন ভাইয়ের আম্মা কোথায় গেলেন? যখন তারা কি দেখলো, কেন চিৎকার করলো, এই বিষয়গুলো নিয়ে যখন বিশ্লেষণ চলছিল, দূর থেকে একজন বৃদ্ধ মহিলার ডাক তাদের কানে আসে। পুকুরের অপোজিট পাশেই একটি ঝুপড়ি রয়েছে, সেখানে তাদেরই দুঃসম্পর্কের এক আত্মীয়, উনি একজন বয়স্ক মহিলা সেখানে থাকেন। তখন সবাই সেখানে যান, গিয়ে দেখেন সুমন ভাইয়ের আম্মা ওই বুড়ি মহিলার সাথে বসে আছে। সবাই জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি এখানে? বলে হ্যাঁ আমি এখানে। তখন বলে যে তুমি এখানে কিভাবে আসলা? তখন সুমন ভাইয়ের আম্মা বলে যে আমি বাসা থেকে বের হয়ে প্রথমে পুকুর ধারে যাই, পুকুরের ঘাটে কিছুক্ষণ বসে থাকি, তারপরে আম গাছের নিচে কিছুক্ষণ বসেছিলাম। আম গাছের নিচে যখন আমি কিছু সময় বসেছিলাম তখন মনে হচ্ছিল আমার কানের কাছে কেউ ফিস 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 করেছে। তখন আমার একটু ভয় লাগে এবং পুকুরের ওই পাশে দেখি এই চাচির ঘরে আলো জ্বলছে, উনি জেগে আছে। তখন আমি এখানে চলে আসি এবং এসে দেখি যে উনি রান্নাঘরে রান্না করছে এবং ওনার সাথে বসে আমি গল্প করছি। সুমন ভাইয়ের যে আত্মীয়া, যে মহিলারা যারা ভয়ঙ্কর একটি দৃশ্য দেখেছিলেন সুমন ভাইয়ের আম্মাকে নিয়ে, এই বিষয়টি সুমন ভাইয়ের আম্মাকে বলেন। সুমন ভাইয়ের আম্মা শুনে খুবই অবাক হন যে আমি তো আসলে ওই জায়গাটার ফিস ফিস শব্দ শুনে চলে এসেছি, নিশ্চয়ই আপনারা ভুল দেখেছেন বা কোনো প্যারানর্মাল কিছু বিষয় আপনাদের সামনে দৃষ্টিগোচর হয়েছে। যাই হোক, ওখান থেকে সুমন ভাইয়ের আম্মা চলে আসেন, আবার বাসায় চলে আসেন। এই রাতের পর থেকে নিয়ে সুমন ভাইয়ের আম্মার সাথে আরো কিছু ঘটনা ঘটতে থাকে। তেমনই কয়েকটি ঘটনা আমি এখন আবার আপনাদের সামনে বলতে যাচ্ছি। লিসেনার্স, একদিন সুমন ভাইদের বাসার কলে পানি উঠছিল না রাতের বেলা। এশার নামাজের সময় যখন বারবার কল চাপছিল সুমন ভাইয়ের আম্মা, কিন্তু পানি উঠছিল না। তখন সুমন ভাইয়ের আম্মা চিন্তা করলেন ঠিক আছে পুকুর ঘাট থেকে আমি অজু করে আসি, যেহেতু ওনার বাসার পাশেই এই পুকুর ঘাটটি ছিল। তো উনি যখন পুকুর ঘাটে অজু করতে গিয়েছেন, অজু করে যখন উনি উঠে আসবেন, হঠাৎ দেখেন পুকুরের মাঝখান থেকে কিছু একটা সাঁতার কেটে কেটে আসছে
জাস্ট লাইক কুমির। কুমির যখন সাঁতার কেটে আসে তখন তার পিঠের একটা অংশ কিন্তু ভেসে থাকে এবং চোখ দেখা যায়, মুখের একটা অংশ ভেসে থাকে। তো সুমন ভাইয়ের আম্মা চাঁদের আলোয় স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন পুকুরের মাঝখান থেকে কুমিরের মতো কিছু একটা সাঁতার কাটতে 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 উনি যেই ঘাটের কাছে আসছেন সেদিকে আসছেন। যতই কাছে আসে ততই সুমন ভাইয়ের আম্মার কাছে মনে হচ্ছিল এটি কুমির না অন্য কিছু, মাছ না অন্য কিছু। কাছে আসছিল সুমন ভাইয়ের আম্মার কাছে মনে হচ্ছিল এই জিনিসটার মাথা অনেকটা মানুষের মতো। যখন একদম কাছে চলে আসে সুমন ভাইয়ের আম্মা ভয়ঙ্কর একটি দৃশ্য দেখতে পান, যে এটির সারা শরীর মাছ বা কুমিরের মতো। এক্স্যাক্ট যে কি এটি উনি ভালো দেখতে পারেন নাই, কিন্তু যেটা স্পষ্ট উনি দেখেছিলেন এর মাথাটা মানুষের মতো, চোখগুলো বড় বড় গোল, আর মুখে ঠিক মানুষের মতো দাঁত। সুমন ভাইয়ের আম্মার কাছে এসে অদ্ভুত শব্দে হেসে ওঠে। সুমন ভাইয়ের আম্মা ওখানে চিৎকার করে সেন্সলেস হয়ে পড়ে যান। সুমন ভাইয়ের আম্মার শব্দ যখন বাসার লোক শুনতে পারে তারা তাড়াতাড়ি পুকুরের কাছে চলে এসে তাকে অজ্ঞান অবস্থায় পান। তখন তাকে নিয়ে বাসায় নিয়ে যাওয়া হয় এবং তার জ্ঞান ফেরানো হয়। তখন জ্ঞান ফেরানোর পরে সুমন ভাইয়ের আম্মা সব বিষয় খুলে বলেন। লিসেনার্স, ঘটনাটি এখানেই শেষ নয়। ঘটনাটি শুরু আসলে হয়েছিল সুমন ভাইয়ের আম্মা যে রাত্রে ওই আম গাছের নিচে গিয়েছিলেন, তখন থেকেই ওনার সাথে এই প্যারানরমাল বিষয়গুলো ঘটা শুরু করে। এক রাত্রে সুমন ভাইয়ের আব্বা বাসায় ছিলেন না, বাসায় ফিরতে উনি অনেক দেরি করছিলেন। সুমন ভাইয়ের আম্মা, সুমন ভাই এবং সুমন ভাই ছোট বোন তারা একসাথে শুয়েছিলেন। সুমন ভাই এবং সুমন ভাইয়ের বোন তখন অনেক ছোট। রাত যখন প্রায় 12:30, তখন সুমন ভাই এবং তার বোন দুজনেই ফিল করেন কে যেন দু হাত দিয়ে তাদের গলাটা চেপে ধরে উঁচু করে ফেলেছে। সুমন ভাই এবং সুমন ভাইয়ের বোন উভয়ই খেয়াল করেন যেই লোকটি তাদের গলা চেপে উঁচু করে ধরেছে সে আর কেউ নন, এটা তাদের মা। এবং ভাইয়ের আম্মাকে দেখে কোনোভাবেই তারা নিজের মা হিসাবে চিনতে পারছিলেন না। চুলগুলো ছিল অগোছালো, চেহারার ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছিল এবং গলা দিয়ে গড়গড় শব্দ আসছিল। এদিকে সুমন ভাই ওনার ভাষ্য অনুযায়ী ওনার দম আটকে প্রায় মরেই যাবেন, এমনই আশা করেছেন হয়তো এখনই উনি মারা যাবেন। কিন্তু হঠাৎ করে তখন ঘরে ওনার বাবা প্রবেশ করে এবং এই ভয়ঙ্কর দৃশ্য দেখে দ্রুত সুমন ভাইয়ের আম্মার হাত চেপে ধরে। ওনার শক্তির সাথে কোনোভাবে ওনার বাবা পেরে উঠছিলেন না। তো অনেক কষ্টে ওনার দুই হাত থেকে ওনার দুই সন্তানকে ছুটাতে পারেন। যখনই ছুটায় ফেলেন তখনই সুমন ভাইয়ের মা সেন্সলেস হয়ে পড়ে যায়। আর তখন সুমন ভাইয়ের বাবা স্পষ্টভাবে দেখতে পান যে ভয়ঙ্কর একটি দানবের মতো ছায়ামূর্তি সা করে ঘরের দরজা দিয়ে বের হয়ে গেল এবং সুমন ভাইয়ের আম্মা সেন্সলেস হয়ে পড়ে আছেন। এই ঘটনার পরে বুঝতে পারেন যে আসলে সুমন ভাইয়ের আম্মা ওনার উপরে ভয়াবহ কোনো কিছুর একটি আছর পড়েছে। রায়ের মহল থেকে একটু দূরে একজন কবিরাজ আছে, সেই কবিরাজের কাছে সুমন ভাইয়ের আম্মাকে নিয়ে যাওয়া হয়। তো কবিরাজ দেখে শুনে বলেন যে যেই রাত্রে উনি আম গাছের কাছে গিয়েছিলেন রাগ করে, সুইসাইড করার ইচ্ছা ছিল তখনই কিছু দুষ্ট জিন ওনার পিছনে লাগে এবং তারাই এই কাজগুলো ঘটাচ্ছে। ওই ব্যক্তির বশীভূত করা বেশ কিছু শক্তিশালী জিন ছিল, তাদের মাধ্যম দিয়ে সুমন ভাইয়ের আম্মাকে এই জিনের আসর থেকে মুক্ত করেন। বেশ কয়েকবার যেতে হয়েছিল তার কাছে। শেষবার যখন যান তখন ঘটে আরেকটি অদ্ভুত ঘটনা। ওই দিন ট্রিটমেন্ট শেষ করতে করতে বেশ রাত হয়ে যায়। রায়ের মহল ফেরার জন্য যে রাস্তাগুলো ছিল তখন তো অনেক রাত হয়ে যায়। রাস্তায় রাত্রে ছিনতাইকারীর ভয় ছিল। সুমন ভাইয়ের আব্বা ওই কবিরাজকে বলেন যে এত রাত্রে যাবো, রিক্সা বা অন্য কিছু তো পাওয়া যাবে না, কিভাবে যাব? তখন ওই কবিরাজ বলেন যে আমার বাসা থেকে বের হয়ে যাওয়ার পরপরই আপনারা একটা রিক্সা দেখতে পাবেন। আপনারা ওই রিক্সাওয়ালাকে সালাম দিয়ে বলবেন যে আপনারা কোথায় যাবেন।
উনি আপনাদেরকে নিয়ে যাবে। ওখান থেকে যখন সুমন ভাইয়ের আব্বা এবং আম্মা বের হয়ে আসেন, আসার পর সত্যি দেখেন যে একটি রিক্সা দাঁড়িয়ে আছে। রিক্সাওয়ালাকে সালাম দেন এবং সালাম দিয়ে বলেন যে আমরা রায়ের মহল এলাকায় যাব। রিক্সাওয়ালা জাস্ট শুধু মাথাটা কাত করে ইশারা দেন যে হ্যাঁ আমি যাব, উঠে বসেন। সুমন ভাইয়ের আব্বা আম্মা উঠে বসে। সারা পথে রিক্সাওয়ালা কিন্তু কোনো কথা বলে নাই। রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, কিন্তু স্বাভাবিক যে রিক্সার গতি, মানে পা চালিত যে রিক্সাগুলো, এর যে গতি এর থেকে আরো বেশি গতি ছিল। লাইক এখন যেই ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে এইটার যে স্পিড, এরকম স্পিড ছিল, যেটা স্বাভাবিক পা চালিত রিক্সায় এত স্পিড হওয়ার কথা নয়। এবং রিক্সাটি মেইন রাস্তা দিয়ে না গিয়ে শর্টকাট যে রাস্তাগুলো ছিল, যে রাস্তাতে আসলে মানুষের বিশেষ করে চোর ডাকাতের ভয় বেশি, ছিনতাইকারীর ভয় বেশি, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। সুমন ভাইয়ের আব্বা এবং আম্মা স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন রাস্তার বেশ কিছু জায়গায় কিছু দুষ্টু লোক দাঁড়িয়ে আছে, যারা ছিনতাই করার নিমিত্তেই দাঁড়িয়ে আছে। কিন্তু তাদের পাশ দিয়ে রিক্সা চলে যাচ্ছে, তারা ভ্রুক্ষেপও করলো না। মনে হচ্ছিল যে তারা কিছুই টের পাচ্ছে না যে এই পাশ দিয়ে একটা রিক্সা যাচ্ছে, তারা কিছুই দেখছে না, এমনটা মনে হচ্ছে। রিক্সাওয়ালা যখন রিক্সা নিয়ে সুমন ভাইয়ের আব্বা এবং আম্মাকে তাদের বাড়ির সামনে নামিয়ে দেওয়ার সাথে সাথে উনি দ্রুত রিক্সা নিয়ে চলে যান। ওনাকে ডাকেন ভাড়ার জন্য, কিন্তু ভাড়া উনি নেন নেই। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মাধ্যম দিয়ে সুমন ভাইয়ের আম্মার সাথে ভয়াবহ একটি ঘটনার সমাপ্তি ঘটে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আজকে আমি এমন একটি ঘটনা আপনার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা শুনে আজও আমার শরীর শিউরে ওঠে। ঘটনাটি আমি নিজে প্রদক্ষণ করিনি, তবে যিনি আমাকে বলেছিলেন উনি একজন সম্মানিত আলেম আমাদের গ্রামের। তার অনুমতি নিয়েই আমি ঘটনাটি আপনাকে পাঠাচ্ছি। আর একটা জিনিস অনুরোধ করব যে এই ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম, স্থান আমি আসলে কোনো কিছুই বলছি না, আমি ছদ্মনাম ব্যবহার করছি। রাসেল ভাই, এই ঘটনাটি ঘটে বান্দরবনের একটি দুর্গম পাহাড়ি অঞ্চলের। এটা একটা পুরনো মাদ্রাসাকে ঘিরে, যেই মাদ্রাসাটাকে স্থানীয় লোকেরা বেশ ভালোই জানতো। মাদ্রাসাটার চারদিকে উঁচু নিচু পাহাড়, ঘন জঙ্গল আর গভীর গভীর খাদ। দিনের বেলাতেও এলাকাটি ছিল একদম নির্জন, আর রাত নামলেই পুরো অঞ্চলে ডুবে যেত এক অদ্ভুত নীরবতায়। আসল ভাই, আপনি যদি কখনো পাহাড়ি অঞ্চলে গিয়ে থাকেন তাহলে তো এই বিষয়টি জানবেন যে পাহাড়ের অধিকাংশ জায়গায় কিন্তু একদম নীরবতা। এখানে তেমন কোনো কোলাহল নেই, এখানে তেমন কোনো সারা শব্দ নেই, তেমন মানে আমাদের যেমন ঢাকা শহরে যেরকম বাদ্যযন্ত্রের শব্দ, বাস, ট্রাক, শিল্প কলকারখানার যন্ত্র, অনেক শব্দ। কিন্তু এই পাহাড়ি অঞ্চলের মধ্যে দিনের বেলাতেও যেরকম শব্দ নেই, রাত্রের বেলা একদমই নীরবতায় চলে যায় এই অঞ্চলগুলো। এবং যেই মাদ্রাসার কথাটা আমি আপনাকে বললাম, এই মাদ্রাসায় প্রতি রাত্রে বয়স্ক মানুষদের জন্য একটা আরবি শিক্ষার ব্যবস্থা ছিল। আমাদের এলাকায় যেরকম ব্যবস্থা করা হয়, সেই এলাকাটাও এইরকম বয়স্ক লোকদেরকে নিয়ে রাত্রের বেলায় এশারের নামাজ শেষে যারা একটু কোরআন পড়তে পারে না তাদেরকে নিয়ে একটা কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। দূর দূরান্ত থেকে পাহাড়ি মানুষজন এসে এই মানে মাদ্রাসায় পড়াশোনা করত। তারা সেখানে থাকতো না, শুধুমাত্র মানে রাত্রের বেলা পড়াশোনা করে আবার বাড়ি চলে যেত। তাদের মধ্যেই ছিল একজন রহস্যময় বৃদ্ধ মানুষটি, আমি তার নাম ছদ্মনাম ব্যবহার করছি, তার নাম হাজী আব্দুল করিম। প্রথম দেখায় তাকে একবারেই সাধারণ একজন বৃদ্ধ মানুষ হিসেবে মনে হবে। সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, মুখ ভরা দাড়ি, পাগড়ি মাথায়, মাঝে মধ্যে তসবি গনতে গনতে আসেন। কিন্তু আশ্চর্যজনক বিষয় ছিল, এত দুর্গম পাহাড়ি পথ দিয়ে মানে তাকে মানে তিনি যে আসেন তাকে কখনো ক্লান্ত দেখা যায়নি। উনি আসেন একদম তরতাজার মতো করে আসেন, মানে তাকে কোনোভাবেই মনে হয়নি যে সে ক্লান্ত হয়ে যায়। রাসেল ভাই, আপনি একটা জানেন যে পাহাড়ের রাস্তাগুলো একদম উঁচু নিচু, ভাঙ্গা গোছকা, তারপরে মানে এত বেশি অবস্থা খারাপ যেটা তাকে আসলে
মানে বোঝাই যায় যে তার খুব কষ্ট হয়, কিন্তু তিনি যখন মাদ্রাসার ভিতরে ঢোকেন তখন তাকে একদম ফ্রেশ লাগে। এমনকি ঝড় বৃষ্টি কিংবা পাহাড় ধসে রাস্তা বদ্ধ থাকলেও তিনি ঠিক সময়ে ঠিক টাইমে পড়া শুরু হওয়ার আগেই মাদ্রাসার মধ্যে উপস্থিত হয়ে যান। তো সেই মাদ্রাসারই একজন শিক্ষক ছিলেন, যার নামটাও ছদ্মনাম ব্যবহার করছি, নাম মাওলানা নাসির উদ্দিন। এই মাওলানা নাসির উদ্দিন ধীরে ধীরে বৃদ্ধ মানুষটার প্রতি বিশেষ স্নেহ অনুভব করতে শুরু করেন। কারণ অন্যান্য যারা ছিল তারা যেখানে মানে অল্প কিছু শিখতেই চলে যেত, সেখানে ওই হাজী আব্দুল করিম প্রতিটি বিষয়ে গভীরভাবে মনোযোগ দিয়ে শুনতেন এবং তিনি হুজুরকে অনেক রকমের প্রশ্ন করতেন যে এইটা কিভাবে হবে, এই পড়াটা কিভাবে, এইটা দেখেন কিরকম হলো। মানে ওনার জানার আগ্রহ অনেক বেশি, এত বেশি জানার আগ্রহ যে ওনার এই জানার আগ্রহটাকে হুজুর খুব পছন্দ করেন এবং মাওলানা নাসির উদ্দিন তার খুব কাছাকাছি চলে যান। কয়েক মাসের মধ্যেই হুজুর এবং এই হাজী আব্দুল করিমের সম্পর্কটা ছাড়িয়ে পারিবারিক ঘনিষ্ঠতার মধ্যে পৌঁছে যায়। মাওলানার পরিবার তখন নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। তার মাওলানার যে বড় মেয়ে ছিল, এই বড় মেয়ে মানে কিছুতেই বিয়ে হচ্ছিল না, কোনো কিছুই মানে কেন বিয়ে হচ্ছে না সেটা তিনি জানেন না। এবং এই মাওলানার স্ত্রী দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন, আর পাহাড়ে বাড়িটাতে প্রায় অদ্ভুত অশান্তি অনুভব হতো। মানে এই যে নাসির উদ্দিন মাওলানা ছিল হুজুর, সে হুজুরের বিভিন্ন রকমের সমস্যার কথা প্রায় সময় আব্দুল করিমকে বলতেন। ঠিক এই সময় থেকেই ঘটনাগুলো বদলাতে শুরু করে। হাজী আব্দুল করিম প্রায় তাদের পাহাড়ের চূড়ায় অবস্থিত বাড়িতে যেতেন, মানে এই যে মাওলানার যে বাড়িটা ছিল সেই মাওলানার বাড়ির মধ্যে যেতেন, খোঁজ খবর নিতেন। এবং সবথেকে আশ্চর্যজনক বিষয় হলো তার আসা যাওয়ায় মানে এই বাড়িটার সঙ্গে এবং বাড়িটার পরিবারের সমস্যাগুলো একে একে দূর হতে থাকে। মানে পুরো একটা মিরাকেল বিষয় যে এই আব্দুল করিম যতদিন এই হুজুরের বাড়ি যান বা হুজুরের বাড়িতে যাওয়া আসা করেন, ততই তার সমস্যাগুলো যে আছে সেই সমস্যাগুলো আস্তে 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 মানে দূর হতে থাকে। কিন্তু সবথেকে অদ্ভুত বিষয়টা ঘটতো মাওলানার ছোট মেয়ে মেহরিনকে নিয়ে। এই মেহরিন নামটাও কিন্তু একটি ছদ্মনাম। এই মেহরিন প্রায় সময় ঘুম থেকে উঠে বলতো, আব্বু কাল রাতে পাহাড়ে দাদু আবার আমার সঙ্গে গল্প করেছিল। মানে উনি ওই মানে মাওলানা নাসির উদ্দিন আশ্চর্য হয়ে যায়, কোন দাদু তোমার সাথে গল্প করে, কি বলো এসব। তো এই কোনো কিছু না বলে উনি আর কি ওনার মতো বিষয়টাকে কি কয় শিশু সুলভ কল্পনায় ভেবেছিলেন আর কি। উনি ভাবছিলেন যে এটা তেমন কিছুই ঘটনা ঘটেনি। কিন্তু এক গভীর রাতে মাওলানার স্ত্রী ঘুম ভেঙে যায়। মাওলানার স্ত্রী বলতে হচ্ছে এই যে কারি নাসিরউদ্দিন, মাওলানা নাসিরউদ্দিনের স্ত্রী যে আছে, তার ঘুম ভেঙে যায়। তিনি ঘুম থেকে উঠেই দেখেন তার ছোট মেয়ে মেহরিন বিছানায় নেই, বিছানাটা একদম খালি। তখন মাওলানার স্ত্রী চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। ঘরের দরজা ভিতরে থেকে বদ্ধ, জানালাগুলো আটকানো, কিন্তু সবকিছুই ঠিকঠাক থাকার পরেও তার মেয়েটা তাহলে কোথায় গেল? যদিও যায় তাহলে ঘরের দরজা তো বদ্ধ আছে, জানালাও তো বদ্ধ আছে, তাহলে মেয়েটা গেল কিভাবে? মাওলানা নাসিরউদ্দিনের স্ত্রী ঠিক তখনই লক্ষ্য করেন পাহাড়ি রাতে ক্ষীণ চাঁদের আলো ঘরে এসে পড়ছে। আর সেই আলোয় দেখতে পেলেন উনি ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে একটি অস্বাভাবিক রকমের লম্বা ছায়া মূর্তি। যে মূর্তিটা বেশ খানিকটা অদ্ভুত রকমের। তার মাথা যেন প্রায় ঘরের বাঁশের ছাদ সুই সুই হয়ে গেছে, আর তার কোলে শান্তভাবে ঘুমিয়ে আছে মাওলানার ছোট মেয়ে মেহরিন। মাওলানার স্ত্রী ভয় পেয়ে চিৎকার করতে গেলেও তার গলা দিয়ে কোনো রকমের শব্দ বের করতে পারলেন না। তিনি কোনোভাবেই বুঝতে পারলেন না যে আসলে এটা কি হচ্ছে। উনি মানে কোনোভাবেই মানে নিজেকেও কন্ট্রোল করতে পারতেছেন না যে আসলে এটা হচ্ছেটা কি। এরপর উনি এটা দেখার পর হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন, এবং জ্ঞান হারিয়ে ফেলার পর
পরদিন সকালে যখন মাওলানা বাড়িতে আসে তার এইরকম সমস্যা শুনে, তখন মাওলানা তার স্ত্রীকে জিজ্ঞাসা করে যে আসলে হয়েছেটা কি, কেন, কিভাবে, কি হলো। তখন ওই যে মাওলানার স্ত্রী নাসিরউদ্দিন, মাওলানার স্ত্রী নাসিরউদ্দিনকে সব কিছু খুলে বলে যে গত রাতে আমি এরকম দেখেছি। এবং মেয়েকে তখন জিজ্ঞাসা করে, মা তুমি কি কোনো কিছু অনুভব করেছো কিনা? তখন মেয়ে বলে যে না, আমি তো কোনো কিছু অনুভব করিনি, কিন্তু আমি প্রায় সময় আমাদের বাসায় যে দাদুটা আসে সেই দাদুটাকে স্বপ্নের মধ্যে দেখি, উনি আমার সঙ্গে গল্প করছেন, উনি আমাকে বিভিন্ন রকমের খাবার খাইয়ে দিচ্ছেন, উনি এটা হচ্ছেন। তখন মাওলানা নাসিরউদ্দিন বুঝতে পারেন যে এই যে হাজী আব্দুল করিম আছে সেই বৃদ্ধটা আসলে কোনো মানুষ ছিল না, এটা আসলে অন্য কিছু হবে। তখন উনি মানে সেই রাতে অপেক্ষা করতে থাকেন কখন এই মাওলানা আব্দুল করিম তার কাছে পড়াশোনা করার জন্য আসেন। তো যখন আর কি পড়াশোনা করতে মানে পড়াশোনা করার সময় হয়ে যায়, তখন উনি দেখেন যে প্রতিদিন যেই মানুষটা সবার আগে আসতেন, প্রতিদিন যেই মানুষটা উপস্থিত থাকতেন, সেই মানুষটা আজকে নেই। মানে মাওলানা আব্দুল করিম আজকে উপস্থিত নেই। উনি বেশ খানিকটা মানে অবাক হয়ে যান, যেই মানুষটা কোনো দিনও মিস দেন না, যেই মানুষটা কোনো দিনও এইখানে পাহাড়ি এত মানে দুর্গম হয়েছে, এত কষ্ট করে তিনি এসেছেন, ঝড়ের দিন এসেছেন, বৃষ্টির দিন এসেছেন, কিন্তু আজকে এই মানুষটা গেল কোথায়? উনি এই বিষয়টা নিয়ে খুবই টেনশনে পড়ে যান এবং তিনি ক্লাস শেষ করে, সেদিন তার ভালো লাগতেছিল, সেদিন তিনি তাড়াতাড়ি ঘুমিয়ে যান এবং তিনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন যে ওই যে মাওলানা আব্দুল করিম তার স্বপ্নে এসে বলে, বাবা আমি কোনো মানুষ না, আমি একটা জিন, আমি তোমার সমস্যা দেখে তোমার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছি, কিন্তু শেষ রাতে আমি যখন তোমার বাড়ি যাই এবং তোমার মেয়েকে আমি যখন কোলে নিয়ে গল্প শোনাচ্ছিলাম, ঠিক তখনই তোমার স্ত্রী আমাকে দেখে ফেলে। তো আমি কখনো চাইনি তোমার কোনো ক্ষতি হোক, আমি কখনো চাইনি তুমি এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়ো, আমি তোমাকে অনেক ভালোবাসি, এজন্য আমি তোমাকে সাহায্য করতে চেয়েছি। তো আমি আশা করি মানে তুমি আমার জন্য অপেক্ষা করবে না, আমি এটা চাই যে তুমি সবসময় ভালো থাকো। আরও কিছু উপদেশমূলক কথা বলেন মাওলানা নাসিরউদ্দিনকে। তারপর ঘুম ভেঙে যাওয়ার পর উনি মাওলানা নাসিরউদ্দিন এত বেশি হতবাক হয়ে যান যে উনি আসলে কখনো বুঝতেই পারেননি যে এরকম একটা লোক, যে জিন ছিল বা এরকম একটা লোক তার সঙ্গে ছিল। তো এরপর মাওলানা নাসিরউদ্দিনের আসলে পরিবারের যে বড় মেয়েটা ছিল সেই মেয়েটার বিয়ে হয়ে যায়, খুব ভালো একটা আলেমের সঙ্গে উনি বিয়ে দেন এবং ছোট মেয়েটা যে সমস্যাটা ছিল রাত্রের বেলা একা ঘুম হইতে অন্য, এই সমস্যাও তার সমাধান হয়ে যান। এবং পরবর্তী সময়ে মাওলানা নাসিরউদ্দিন ওই যে তার সঙ্গে যেই জিনটা মানে জিনের কথা হইতো, সেই জিনটাকে মানে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বা তার একবার দর্শন পাওয়ার জন্য উনি অনেক কিছু করেন, যত জিনের যত রকমের প্র্যাকটিস আছে সেই প্র্যাকটিসগুলো শুরু করে দেন। উনি মানে এমনও দিন হয় উনি টানা 2 থেকে 3 দিন একটা জায়গায় ধীম করে বসে থাকতেন। মানে উনি এত আবেগে আপ্লুত হয়ে যান যে উনি ওই যে মাওলানা নাসিরউদ্দিন নামে না মাওলানা আব্দুল করিম নামে মানে যেই জিনটা ছিল তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এক ব্যাকুল হয়ে যান। তো তিনি অনেক কষ্ট করার পরেও যখন আর কি এরকম কোনো সাক্ষাৎ পাচ্ছিলেন না, এরপর তিনি হঠাৎ করে একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন যে আসলে মাওলানা নাসিরউদ্দিন তাকে বলে, মাওলানা আব্দুল করিম যিনি হাজী আর কি, উনি বলেন যে আসলে তুমি অযথা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করিও না, তুমি আমাকে পাবেও না, তোমার যদি কখনো সমস্যা হয়, তোমার যদি কখনো বিপদ আসে, তখন হয়তো আমি তোমার সাহায্য করার জন্য চলে আসব। তাই তুমি এই কাজে সময় ব্যয় না করে তুমি তোমার নিজের কাজ করো। তো রাসেল ভাই এরপর থেকে মাওলানা নাসিরউদ্দিন আসলে সেই বিষয়ে কোনো কথা বলেনি, কিন্তু মাওলানা নাসিরউদ্দিন যখনই কোনো বিপদে পড়েছেন মানে বিপদ পড়ার একদিন পরেই উনি কোনো না কোনোভাবে সেই বিপদ থেকে উদ্ধার হয়ে গেছেন। উনি এখনও বিশ্বাস করেন যে ওই যে জিনটা আছে ওই জিনটা ওনাকে বিভিন্নভাবে সাহায্য করে। তো রাসেল ভাই এটা ছিল একটি সত্য ঘটনা, যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। ঘটনাটা আমার মামার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আমার মামার নাম ছদ্মনাম হিসেবে ব্যবহার করছে সঙ্গত কারণে। আমার আম্মুর কাছ থেকে শোনা 1980 থেকে 90-এর মাঝামাঝি দিকের ঘটনা।
ঘটনাটা আমাদের দেশের বাড়ি চট্টগ্রামের, এবং আমার মামা হাসেম প্রায় সময় রাত করে বাসায় ফিরতেন, রাতে গ্রামের বাজারে আড্ডা দিতেন। তো একদিন মামা আড্ডা দিতে দিতে বেশ দেরি হয়ে যায়। তো মামা বাসায় ফিরবেন বলে উঠে দাঁড়ান। ওই সময় মামার বন্ধুরা বলেন যে এত রাত তো অনেক বেশি হয়ে গেছে, যাওয়া ঠিক হবে না, এখানে থেকে যা, আজকে পাশেই বাসা আমার। কিন্তু মামা যেহেতু বাসায় যাবে চিন্তা করেছে, তাই রাজি হয় না আর কি থাকতে। তো রাত হয়ে গেছিল। তো মামার সাথে মামার এক বন্ধুও ছিল, বলে যে চল, যে তুই একা যাবে হাসেম, আমিও যাবো তোর সাথে, তোকে আগায় দিয়ে আসবো না, চল। তো মামার বন্ধু ছিল সাহসী আর পরেশগার মানুষ ছিল। তো তখনকার দিনে 80-90-এর দিকে রাত হলে একদম নীরব হয়ে যেত চারিপাশ। আর তখন আনুমানিক রাত 12টার মতো। তো ওনারা দুজন বাসার উদ্দেশ্যে রওনা দেন। তো কাঁচা রাস্তা দিয়ে কথা বলতে বলতে যাচ্ছিল, হঠাৎ তাদের এক পর্যায়ে তাদের সামনে একটা কালো বিড়াল তারা দেখতে পায়। তো মামা দেখে যে তার ফ্রেন্ড রাগ হয়ে গেছে এবং বলছে যে এই সরে যা, দেখে সব পিছন দিয়ে যা। তো তারপর বিড়ালটা ফোঁস করে রাগী ভাবে ওই দিক থেকে চলে যায়। তো বিড়ালটাকে খুব তাড়া দিয়ে বলে। তো মামার বন্ধুটা হয়তো খুব খারাপ আঁচ করতে পারছিল। তো তিনি মামাকে বলেন যে হাসেম তাড়াতাড়ি হাঁট। তো কিছু দূর যাওয়ার পরে ওনারা দুজন উভয়ই থমকে দাঁড়ায়। সামনে দেখেন যে দুপাশে নারিকেল গাছ আছে, ওই গাছের দুই সাইডে বিশাল বড় পা দিয়ে বড় কালো ছায়ার মতো রাস্তার উপর একটা অবয়ব দাঁড়িয়ে আছে। তো মামার বন্ধু বুঝতে পারছে যে ওই বিড়ালটা থেকে খারাপ কিছু তাড়ানোর কারণে এখানে এসছে। তো ওই অবয়বটা তখন বলছে যে নিচ দিয়ে যা। মামার বন্ধু বলছে তুই সর, তারপরে যাব। কিন্তু অবয়বটা সরছিল না, আর ওটার পায়ের নিচ দিয়ে গেলে বিপদ হবে বুঝতে পেরে মামা তখন তার বন্ধুর হাত শক্ত করে ধরে রেখেছে এবং বলছে যে হাসেম ভয় পেও না, তুমি টেনশন করো না। তো তার মামা বন্ধু বলছিল। তারপর তিনি কিছু দোয়া দুরুদ পরে এবং গা বন্ধ করে দেন, মামারও শরীর বন্ধ করে দেন এবং মাটি কিছু নিয়ে হাতে নিয়ে দোয়া পরে সেই অবয়বটার দিকে ছুঁড়ে মারেন এবং জিনিসটা হঠাৎ উধাও হয়ে যায়। এবং মামা আর বন্ধু বেশ কিছুটা ভয় পেয়ে গেছিল। এইসব পরিস্থিতিতে ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক। আমার বন্ধু ছিল সাহসী, তারপরেও ভয় পেয়ে যায়। তারা দ্রুত হাঁটতে শুরু করে, কিন্তু তারা লক্ষ্য করছিল যে দূর থেকে তাদের দিকে মাটির চাক হঠাৎ করে পিছন দিয়ে ছুঁড়ে আসতেছে এবং মাটির দলা ছুঁড়ে মারছে কি জানি। তো মামার বন্ধুর গা যেহেতু বন্ধ করা ছিল, তাই এগুলো তাদের গায়ে লাগছিল না। তারপর পিছন থেকে বিভিন্ন শব্দ হচ্ছিল। মামার বন্ধু বলছিল যে হাসেম ভয় পাস নে, জোরে জোরে হাঁট, পিছনে তাকাবি না। এক পর্যায়ে তারা প্রায় বাসার কাছে চলে আসে। আর বাসায় আসার রাস্তাটা দিয়ে একটা পুকুর ছিল আর সামনে ছিল বাড়ির উঠান। ওনারা তখন পিছন থেকে শুনতে পান যে, এবং খুব কর্কশ গলায়, যে আজকে পারলি বেঁচে গেলি, খালি শুধুমাত্র নিচ দিয়ে গেলি না বলে। এবং হঠাৎ করে তখনই পুকুরে ধপাস করে একটা শব্দ হয় এবং শব্দ পড়ার পরে তারা সাহস ধরে রাখতে পারছিল না। তারা তার মা বলে ডাকতে থাকে। তারপরে আমার নানি আরো বাসার লোকজন বের হয়ে দেখে উঠানে আমার মামা এবং তার বন্ধু বসে পড়ে আছে, মুখ দিয়ে দুজনের ফেনার মতো বের হয়ে গেছে, অলমোস্ট অজ্ঞানের মতো অবস্থা। তারপর তাড়াতাড়ি ওনাদের বাসায় নিয়ে মাথায় পানি ঢালা হয়। বেশ কিছুক্ষণ পরে তাদের হুঁশ ফেরে, বিভিন্ন দোয়া দুরুদ পরে ফু দিয়ে দেয় বাসার লোকজন। ওই রাতে মামার বন্ধু মামার বাসায় ছিল। পরে ফজর হলে হুজুরকে ডেকে নিয়ে আসে এলাকার লোকজনরা। উনি কিছুটা ঝেড়ে পানি পরে দিয়ে যান এবং বলছিল যে বড় ক্ষতি হতে পারতো, যেহেতু জিনটা ছিল বিড়ালের বেশে। ওভাবে তাড়িয়ে দেওয়ার ফলে পরে জিনিসটা ভয় দেখিয়েছে বা ক্ষতি করতে চেষ্টা করেছে। আর বলছি বেশ করে এইভাবে যেন বেশি রাত করে না আসা হয়। আজ থেকে প্রায় 30 বছর আগে, এবং 30 বছর আগে অর্ণবের কাকা একটি কোম্পানিতে যোগদান করেন, একটি এনজিওতে কাজে যোগদান করেন। এবং সেই সময়টায় কাজের নাকি খুব ক্রাইসিস চলছিল। এই কারণে মূল শহর থেকে তার কাকাকে সেই চাকরিতে যোগদানের জন্য চলে যেতে হয় সেই রিমোট এলাকাতে। যে জায়গাটিতে গিয়েছিল সেখানকার নাম অর্ণব লিখেছে, বাট আমি সেটা বলবো না। অর্ণব নিজেও নিষেধ করেছে, বলেছে যে এই জায়গাটার বেশ কুখ্যাতি আছে, তাই তিনি এটা শেয়ার করতে চাচ্ছেন না। কারণ অনেকেই আছেন যে একটা জায়গার নাম বেশি বেশি বলেন যেটা নাকি আসলে লোকমুখে প্রচলিত আছে এবং মানুষ সেটাকে মনে করে নেয় যে এটা আসলে সেই জায়গা সম্পর্কিত, তাই অর্ণব জানাতে চাচ্ছে না জায়গাটার নাম। যাই হোক, সেখানে অর্ণবের কাকা একটা জব পান এবং জব পাওয়ার পরে তিনি অনেক ছক আঁকেন কিভাবে তিনি সেখানে যাবেন। সেই ছক আঁকাতে দেখা যাচ্ছে যে তার জন্য সবচেয়ে ভালো হয়, সবচেয়ে কস্ট এফেক্টিভ এবং সবচাইতে ভালো হয় তিনি যদি ট্রেনে সেই জায়গায় যান, এবং সেখানকার ট্রেন ব্যবস্থাটা বেশ ভালো। যদিও তখনকার সময় সেই ট্রেন স্টেশন সম্বন্ধে এখন যে কুখ্যাতি আছে সেরকম কুখ্যাতি খুব একটা শোনা যেত না, বা শোনা গেলেও তখন এরকম স্প্রেড হতো না। এখন যেমন ইন্টারনেটের কল্যাণে সব জায়গায় সব কাহিনী শুনতে পাওয়া যায়, জানতে পাওয়া যায়, তখনকার সময় এমনটি ছিল না। অর্ণবের কাকা সেই চাকরি পেয়ে তিনি ঠিক করলেন তিনি ট্রেনে করে সেখানে যাবেন, এবং তার জার্নিটা ছিল প্রায় বেশ খানিকক্ষণের, প্রায় 4-5 ঘন্টা তার
5 ঘন্টার মতো তার ট্রেনে থাকতে হবে তার জায়গা থেকে। তিনি মূল বাসা থেকে যেখান থেকে ট্রেনে উঠবেন সেখান থেকে 5 ঘন্টার মতো তার জার্নি। তো তার একটা হিসাব বেরোলো যে তিনি রাত 8টা-9টার দিকে তিনি চলে যেতে পারবেন সেই জায়গায়, সে কাজের জায়গায়। তো যাই হোক, তিনি রওনা দিলেন তার জায়গা থেকে, তার মূল বাসা থেকে, এবং তিনি বেরিয়ে ট্রাভেল করে আরেকটা রাউট চেঞ্জ করে তিনি যখন নাকি ট্রেনে উঠে ট্রেন মাঝপথে এসে সমস্যা করলো, এবং সমস্যা করাতে দেখা গেল যে অনেকক্ষণ ট্রেন থেমে থাকলো এবং ট্রেন চলতেই চায় না। পরবর্তীতে অনেকক্ষণ পর খবর এলো যে আরেকটা ইঞ্জিন আসছে, এসে এটাকে টেনে নিয়ে যাবে। যাই হোক, অগত্যা তাদের বসে থাকতে হলো অনেকক্ষণ তারা বসে থাকলো। বসে থাকার পরে একটা সময় আরেকটা ইঞ্জিন আসলো, আরেকটা ইঞ্জিন এসে সেই ট্রেনকে টেনে বা ঠেলে সেই জায়গায় নিয়ে গেল। তো দেখা গেল তার পৌঁছানোর কথা ছিল 8টা, 8:30টার দিকে সেখানে যেখানে থামবেন। তো তিনি যখন সেই স্টেশনে পৌঁছলেন তখন গভীর রাত 1টা বেজে গেছে প্রায়, এবং মানে স্টেশন খা করছে। স্টেশনের মধ্যে কোনো রকমের এক্সট্রা বাতি তো নেই, একটা ছোট টিমে বাতি একদিকে জ্বলছে এবং কোনো মানুষজন নেই, কিছু নেই। তো তিনি প্ল্যাটফর্মে নামলেন। নেমে তিনি চিন্তা করছেন তিনি কি করবেন, কারণ তার কাছে মনে হচ্ছে যে পুরো স্টেশনের আশেপাশে কোনো এলাকায় কেউই নেই। মানে পুরো জায়গাটাকে তার কাছে মনে হচ্ছে যে একটা স্তব্ধ জায়গা, মানে থম মেরে আছে এরকম একটা ব্যাপার। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন তিনি চিন্তা করছেন যে কি করবেন। একটা সময় তিনি চিন্তা করলেন যে আমি যদি এখানে বসে থাকি, এই রাতের বেলা বের না হই, কারণ আমার কাছে বাইরের পরিবেশটাও মনে হচ্ছে বেশ মানে চুপচাপ নিশ্চুপ, কিছু পাবো কিনা যাই না। রাত 1টা-1:30 বাজে, এবং যে জায়গাটা এসছি এটা একটা গ্রাম্য এলাকা। মানে এখানে আসলে রাতের বেলা আমি কিভাবে যাব, বা আমাকে যেখানে যেতে বলা হয়েছে তিনি এখনো কিন্তু সেখানে এসে কোনো কিছু সেট করতে পারেননি, যেখানে তিনি কোথায় উঠবেন কি। তার প্রথম কাজই হচ্ছে সেই এনজিওতে যে রিপোর্ট করা, এবং তারপর তিনি চিন্তা করেছিলেন যে এনজিওর মানুষের সহায়তায় তিনি একটা থাকার জায়গা বের করে নেবেন, সেখানে থাকার জায়গা, কোনো বোর্ডিং বা কোনো একটা জায়গা তিনি বের করবেন। যাই হোক, তিনি বুঝতে পারছেন যে রাত 1টার পরে এই সময় আসলে কোথাও সম্ভব হবে না, এনজিওর অফিসে হয়তো এই রাতের বেলা তিনি পাবেন না খোলা। তো তিনি হেঁটে গেলেন, হেঁটে গিয়ে দেখলেন যে স্টেশনের মধ্যে বসার কিছু বেঞ্চি আছে, সেখানে বসে থাকা যায়। তো তিনি একটা জায়গায় বসলেন, বসে তিনি কিছুক্ষণ চিন্তা করছেন, এবং মাথার উপর একটা ছাউনি আছে, ছাউনির পাশেও কিন্তু অনেকটা খোলা জায়গা, প্ল্যাটফর্মও আছে ট্রেনের, এবং সেই প্ল্যাটফর্মের পাশেও তিনি বেঞ্চি দেখেছেন কয়েকটা। তো বেঞ্চি যেখানে তার মাথার উপর ছাউনি আছে বলে সেখানে বসে আছেন, এবং আবহাওয়া তখন বেশ গুমোট, মানে বেশ হিউমিড বাতাসে তিনি ঘামছেন। তো এর মধ্যে হঠাৎ এক পশলা করে বাতাস আসছে, সে বাতাস লাগাতে একটুখানি তার কাছে মনে হচ্ছে যে শান্তি। আর সেই একটা ছোট বাতি জ্বলছে, সেই বাতিটা জ্বলছে হচ্ছে যে ট্রেনের মূল স্টেশন থেকে মানে ঢোকার যে রাস্তাটা, সেই জায়গাটাতে। তো তিনি বুঝতে পারছেন যে একবার ভাবছিলেন যে তিনি বেরিয়ে যে বাইরে দাঁড়াবেন নাকি, আবার ভাবলেন যে এই বাইরে দাঁড়িয়ে এত রাত এই 1টা-1:30 বেজে গেছে, এখন তো কোনো দোকানও খোলা পাবো না। তো যাই হোক, অপরিচিত জায়গা, তিনি বেরোনোর চিন্তাটা বাদ দিলেন। বসে আছেন, প্রচন্ড হিউমিড, আর তার কাছে তিনি ধুমবাই ছিলেন, কয়েকটা সিগারেট তার কাছে ছিল। তো তিনি চিন্তা করলেন আমি রেশন করে সিগারেট খাবো, কারণ আসলে তার আর্থিক অবস্থাটাও ভালো যাচ্ছিল না। তো তিনি অনেকক্ষণ বসে থেকে এক সময় তিনি সিগারেটটা ধরালেন। আশ্চর্যের ব্যাপার, যখন সিগারেটটা ধরালেন ঠিক সেই মুহূর্তে টপ করে সে বাতিটা যে জ্বলছিল সেখানে সেটা কেটে গেল, এবং মানে শব্দ করে কাটলো। মানে সেই ফিলামেন্টের লাইট মনে হলো টাস করে একটা শব্দ করে ফেটে গেল। তার কাছে বেশ অস্বস্তি লাগলো যে এমনটা কেন হলো যে লাইটটা ফেটে গেল এরকম হঠাৎ করে। একবার ভাবলেন হতেই পারে ইলেকট্রনিক ম্যান ফাংশন, এবং হতেই পারে যে কোনো সময় হয়তো, বা অনেক সময় সেই সময়কার সেই বাতিগুলো, ফিলামেন্টের বাতিতে কিন্তু পানির ফোঁটা পড়লেও ফেটে যেত, হ্যাঁ, পানি একটু লাগলেও অনেক সময় ফেটে যেত। তো এরকম ভাবলেন তিনি একবার, এরকম ভেবে তিনি তার সাথে সিগারেটটা ধরালেন, ধরায় সিগারেট টানছেন। বেশ গরম এমনি লাগছে, ঘেমে যাচ্ছেন প্রায়, ধোঁয়া উঠছে নামছে, অন্ধকার স্টেশনের ভেতরে। সেই প্ল্যাটফর্ম কিন্তু অন্ধকার, শুধু আকাশের আলোটা চোখে সয়ে আসছে যতটুকু দেখতে পাচ্ছেন তিনি। তো তিনি সিগারেট ধরালে যখন তিনি টানছেন তখন সেটার যে আলো তো হচ্ছে সেটাতে তিনি একটুখানি জায়গা দেখতে পাচ্ছেন তার মুখের সামনে, আর দেখতে পাচ্ছেন না। তো একটা সময় কি হলো, তার চোখে শুয়ে আসলো, অন্ধকারটা শুয়ে এসে যে রাত তিনি মানে সেই আকাশের আলোতে হালকা বুঝতে পারছেন সামনে কি আছে না আছে। তো এরকম সময় তিনি দেখছেন যে সেই স্টেশনের প্ল্যাটফর্মের শেষের দিকে
সেই প্ল্যাটফর্মের শেষের দিকে মনে হচ্ছে কেউ হাঁটছে, মানে না পাইচারি করছে প্ল্যাটফর্মের মধ্যে, মানে এই মাথা টু ওই মাথা না, মানে প্ল্যাটফর্মের যে মানে প্রস্থ অংশটা, মানে ছোট অংশটা যেখান থেকে বেঞ্চি টু প্রান্তটা আর কি, যেখান থেকে রেল লাইন গেছে, সেখানে কেউ হাঁটছে। তো তিনি একবার ভাবলেন যে এখানে কি আরেকজন আছে, কেউ ওয়েট করছে। তো তার খুব একাকী লাগছিল, তো তিনি আস্তে করে উঠলেন, উঠে তার সেই হাতে যে তার ব্যাগটা ছিল সেই ব্যাগটা আর নিলেন না, ব্যাগটাকে তিনি বেঞ্চেই রাখলেন, রেখে তিনি হেঁটে হেঁটে একটু সামনে গেলেন। সামনে যে দাঁড়ালেন, দাঁড়িয়ে তাকাচ্ছেন ডানে বামে, তো তারই দেখছেন যে হ্যাঁ সেই প্রান্তে একজন হাঁটছে। তো মনে হচ্ছে যে মাথার উপরে মানুষটার মানে চাদর দিয়ে রেখেছে। তিনি চিন্তা করছে এই গরমের মধ্যে মাথায় চাদর দিয়ে কে হাঁটছে। তো তিনি কিছুক্ষণ চিন্তা করলেন যে কি এরকম অগত্যা চিন্তা করে তারপর তিনি আর মাথা ঘামালেন না, আবার এসে বসলেন। তা আবার এসে বসে থাকলেন, সিগারেট শেষ হয়ে গেছে, অনেকক্ষণ বসে আছেন এবং তিনি আবার সিগারেট ধরালেন। এরকম ক্রমেই যে তার যে 3টা সিগারেট ছিল তিনি কিন্তু 3টা টেনে ফেলে তিনি শেষ করে ফেললেন সিগারেট। তো এর মধ্যে রাত আরো বাড়ছে, ধরেন তখন রাত আপনার বেড়ে 2:30টার মতো এরকম হয়ে গেছে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা চলে গেছে। তো তার প্রচন্ড অস্বস্তি লাগা শুরু করলো। তো তিনি এর মধ্যে কিন্তু ওই লোকটাকে আর দেখেননি। একটু পরে তিনি খেয়াল করলেন যে সেই যে আবার সেই মাথায় চাদর দেওয়া মানুষটা আবার হাঁটছে, সেই যে জায়গায় দেখছেন সেই জায়গা দিয়ে হাঁটছে মানুষটা। তো তিনি একবার চিন্তা করলেন যে এই লোকটা কি ওখানে বসে আছে নাকি সেও তার মতো এসে বসে আছে, তো চল আমি যে যাই একটু গল্প করি। তো তিনি কি মনে করে উঠলেন, উঠে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। অন্ধকার কিন্তু চোখে শুয়ে গেছে, কারণ এখন মানে আকাশের আলোতে তিনি মোটামুটি বুঝতে পারছেন যে কোথায় বেঞ্চি, কোথায় প্ল্যাটফর্ম, উপরে ছাউনির নিচে তিনি ব্যাগ রেখে তো তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। তো তার দূরত্ব কমছে সেই মানুষটা থেকে। তো হাঁটতে হাঁটতে যখন নাকি বেশ কাছে চলে আসছেন, মানুষটার সাথে তার দূরত্ব হবে 10 ফিট, 8 ফিট 10 ফিট এরকম দূরত্ব। তো তিনি সামনে দাঁড়িয়ে একদম যখন কাছে আসছে তখন তিনি বলে এই যে মশাই এভাবে করে ডাকলেন। তো 2বার ডাক দিয়েছেন, দেখলো লোকটা কথা শুনছেন। তো 3য়বার তিনি বলে এই যে মশাই। 3য়বার যে তখন তিনি বলেছেন তখন না থেমে গেল লোক। থেমে গিয়ে মনে হলো তার দিকে ঘুরলো লোক। তার দিকে যে ঘুরেছে তো তিনি দেখে মনে হচ্ছে তার কাছে অন্ধকার, কিন্তু তার মধ্যে মনে হচ্ছে যে লোকটা মাথার উপরেও কাপড় দিয়ে রেখেছে, মানে মাথাটাকে মানুষ ঢেকে রাখে না, পুরো মাথাটাকে কেউ কাপড় দিয়ে ঢেকে রেখেছে। তো তার কাছে বেশ অস্বস্তি লাগলো। এই গরমের সিজনে মাথার উপর কাপড় দেওয়ার, মাথার উপর মানুষ কাপড় দিলে কিন্তু একটা ভৌতিক একটা অবকাঠামো সৃষ্টি হয়, ভৌতিক একটা অবয়ব সৃষ্টি হয়। মানুষ কিন্তু সবাই আপনারা দেখবেন যে কেউ যদি মাথার উপরে কাপড় দিয়ে রাখে, যেমন যে ভূত, ক্যাসপার, এই জিনিসগুলো বুঝতে গেলেও কিন্তু মাথার উপর একটা কাপড় দেওয়া, মানে আপনি ঘোস্ট লিখে সার্চ দিলেও অনলাইনে একটা ছবি পাবেন যে মাথা ঢাকা, তো একটা অন্যরকম ফিলিংস হয়। তো সেরকম তিনিও দেখে ওরকমই লাগলো তার কাছে, কি ব্যাপার মাথা ঢাকা কেন। তো ওই মানুষটা তার সামনে দাঁড়িয়ে আছে, তার চেহারা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে মাথার উপর একটা চাদর দেয়া। তো তিনি একবার ভাবছেন যে আমি আর কিছু বলবো, এই চিন্তা যখন তিনি করছেন, পরবর্তী সেকেন্ডে তিনি দেখলেন মানুষটা টান দিয়ে তার মাথার উপর থেকে কাপড়টা নামিয়ে ফেললো। মানুষটা যখন কাপড়টা নামিয়ে ফেললো তার বুকের মধ্যে ধক করে উঠলো, কারণ তিনি দেখলেন অন্ধকারে মানুষটার ঘাড়ের উপর থেকে আর কিছু নেই, শুধু ঘাড়টা আছে, তার কোনো গলা নেই, মাথা নেই, শুধু একটা মানুষ তার ধর নিয়ে দাঁড়িয়ে আছে এবং সেই ধরটা তার দিকে হেঁটে আসা শুরু করলো। তিনি তার সারা শরীরে গুজবাম্প ফিল করলেন এবং তিনি মানে এক দৌড় দিলেন, পেছন ফিরে দৌড় দিলেন, মানে মোমেন্ট অফ রিফ্লেক্স, মানে একটা অটোমেটিক রিফ্লেক্সে তিনি দৌড় দিলেন এবং তিনি তার ধর্ম মতে তিনি জব করা শুরু করলেন এবং দৌড়ালেন। তো দৌড়াচ্ছেন তিনি, কয়েক সেকেন্ডের মধ্যে তিনি দৌড়ে এসে পড়লেন তার ব্যাগের কাছে এবং তিনি ব্যাগটাকে থাবা দিয়ে নিলেন। তার আর কিছু খেয়াল নেই, তিনি দৌড় দিয়ে মূল রাস্তা দিয়ে, মানে মেন যে গেটটা দিয়ে বেরোনো সেখান থেকে বেরোলেন এবং তিনি বেরিয়ে গিয়ে যখন নাকি মূল স্টেশনের প্রধান ফটকে, মানে প্রধান গেটে পৌঁছাইছেন, তখন তিনি দেখলেন যে ওইখানে একটা কেচি গেট ছিল, মানে যেটাকে বলা হয় কেচি গেট, হ্যাঁ কলাপসিবল গেট যেটাকে বলা হয়, সে কেচি গেট ছিল। তিনি দেখলেন ওখানে কেচি গেটটা লাগানো, শার্ট করা, মানে স্টেশন থেকে বেরোনোর রাস্তাটা বন্ধ, সেখানে তালা ঝুলছে আর সেখানেও আলো নাই। কয়েক সেকেন্ডের জন্য তিনি ফ্রিজ হয়ে গেলেন এবং তিনি পর মুহূর্তে দেখলেন সিঁড়ি দিয়ে, সেই যে সিঁড়ি দিয়ে তিনি নামছেন সেই সিঁড়ি দিয়ে সেই ধরটা নেমে আসছে, মানুষের শরীরটা নেমে আসছে, মাথা নেই। তো উনি আসলে হিতহিত জ্ঞান শূন্য হয়ে ওখানে পড়ে গেলেন, তার আর কিছু খেয়াল নেই। তো অর্ণবের কাকার পরদিন হুঁশ ফিরছিল দিনের বেলা
তখন অলরেডি অনেক আলো, মানুষজন ঝুঁকে আছে তার দিকে, মানুষ পানি দিচ্ছে মুখে। তো তিনি তাকালেন এদিক ওদিক, তিনি বেদিশার মতো অবস্থা, কিছুই বুঝতে পারছেন না। তো মানুষজন বললো, কি হয়েছে, আপনি এখানে রাত্রে আসছেন কেন? স্টেশনে তো মানুষ আসে না রাতের বেলা, আপনাকে এই স্টেশনে কে নামাই দিল রাতের বেলা, এবং কেন নামাই দিছে? স্টেশনটা বন্ধ থাকে। তো তিনি অবাক হয়ে গেলেন যে তাহলে কি হলো, উনি তো ওনার ট্রেন নষ্ট হলো, ট্রেন এসে তাকে এখানে নামাই দিয়ে গেল, তার স্পষ্ট মনে আছে। কিভাবে তিনি এখানে আসলেন, এবং মানে এটা তার কাছে পুরো মিস্টিরিয়াস একটা ব্যাপার। যদি এই স্টেশনটা বন্ধই থাকে, তো তাকে কিভাবে রাতের বেলা এখানে ট্রেনটা নামাই দিয়ে গেল? এবং তিনি রাতের বেলা নাকি স্টেশনটা মানে রাতে বন্ধ থাকে, সন্ধ্যার পরে ট্রেন নাকি এখানে থামে না। যাই হোক, তো এবং সেখানকার নাকি দুর্নাম আছে। তো যাই হোক, তাকে বের করা হয়েছে যে দিনের বেলা তাকে নাকি ওখানে পড়ে থাকতে দিচ্ছে, সেখানে চাল আসছে, এসে পড়ে থাকতে দেখছে। সে সাথে সাথে সেখানকার যে স্টেশন মাস্টার তাকে খবর দিছে, এবং তারা এসে তাড়াতাড়ি তালা খুলে তাকে বের করছে। এবং তারা তো বলা বলি করতেছিল যে এটা আসলে একটা মানে আরেকটা কেস যুক্ত হলো, যে এই স্টেশন সম্বন্ধে যতগুলো কথা প্রচলিত আছে তার মধ্যে আরেকটা কেস এই অর্ণবের কাকা, তিনি এরকম। তবে খুবই মিস্টিরিয়াস ছিল যে রাতের বেলা তাকে কোন ট্রেন এখানে ড্রপ করে গেল, বা ট্রেন কিভাবে তাকে এখানে ড্রপ করলো, এটাও একটা মিস্টিরিয়াস ব্যাপার। এখানে আসলে ড্রপ করার কথা না থাকে, সাধারণত নাকি মানে আরো পরবর্তী একটা স্টেশনে যে ড্রপ করে আসে, কেউ আসলে সেখান থেকে ঘুরে আসতো। তো যাই হোক, এই ছিল অর্ণবের কাকার একটা কাহিনী। আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। আমি কিন্তু এই ধরনের ট্রেন স্টেশনের কাহিনীগুলো খুব এনজয় করি। যেমন এরকম আমি কাহিনী আরেকটা শুনেছিলাম, একটু এরকম একটা ছোট্ট কাহিনী, যে একবার এরকম রাতের বেলা একজন সময় জিজ্ঞেস করতে যেয়ে, এরকম বাংলাদেশেরই কোন একটা স্টেশনে নাকি একজন মানুষকে সময় জিজ্ঞেস করতে যেয়ে দেখছিল যে সেই মানুষটা চোখের জায়গায় চোখ নেই, গর্ত। হতেই পারে মানুষটা, কোনো মানুষ অন্ধ থাকতে পারে, কিন্তু তা না। মানুষটা যখন সে সময় জিজ্ঞেস করছে, তার দিকে তাকিয়েছে এবং তার চোখের জায়গায় গর্ত, এবং সে তখন হাসি দিয়েছে। হাসি যখন হেসেছে তখন দেখেছে তার মুখের ভেতর কোনো দাঁত নেই, পুরো মাড়ি শূন্য, মানে শূন্য মাড়ি, দাঁত ছাড়া শূন্য মাড়ি, এবং চোখের জায়গায় চোখ নেই, কিন্তু সে হাসছে এবং সেই অন্ধ চোখ দিয়ে সেই মানুষটার দিকে তাকিয়ে আছে। তো যে এরকম ঘটনার সম্মুখীন হয়েছিল তিনিও নাকি ফেইন্ট হয়ে গিয়েছিলেন। আজ আমি আমার নানার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলবো। সময়ের অভাবে লিখতে পারিনি, কিন্তু আজ লিখছে। যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি ভাইয়া। তখন আমার আম্মুর বয়স 7 বছর। আমার নানা আর নানু তখন গ্রামে থাকতেন। কোনো বিশেষ একটা কারণে জায়গাটার নাম বললাম না। তারা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়তেন। একদিন ফজরের নামাজে আমার নানু নামাজ পড়ছিল, এবং নামাজ শেষ করে আমার নানাকে ডাক দিয়ে ঘুমিয়ে পড়ল। আমার নানা উঠে নামাজ পড়ার জন্য দাঁড়ালো। তখন আমার নানার নামাজের পেছনে একটা মেয়ে দাঁড়িয়েছিল। একটা কথা বলে রাখা ভালো, আমার নানা খুবই সাহসী ছিলেন। তখন আমার নানার নামাজে ওই মেয়েটা খুবই বিরক্ত শুরু করতে লাগলো। আমার নানা প্রচন্ড রকম বিরক্ত হয়ে গেলেন, এবং নামাজ শেষ করে খুবই রাগের সাথে অনেক জোরে গলায় বলতে লাগলেন, আমার নামাজে যদি আরেকবার সমস্যা করিস তাহলে কিন্তু ভালো হবে না। ওই জিনটা তখন আমার নানাকে বলে, আমি তোকে খুব পছন্দ করি, তুই আমাকে পছন্দ করিস না? তখন আমার নানা বলে যে, তোকে কেন আমি পছন্দ করতে যাব, তুই এক জাতি আর আমি আরেক জাতি। তখন আমার জিনটা খুব একটা সুন্দরী মেয়েতে পরিণত হলো। এবার আমাকে পছন্দ করবি? আমার নানা বলে, আবার এসব খারাপ কথা বলছিস কেন? আমার একটা সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমি তোকে কেন পছন্দ করব? তখন আমার নানা খুবই জেদ চেপে যায়, এবং রাগে তিনি একটা চড় মারেন। পরবর্তীতে নানাকে ওই জিনটা খুবই ভয়ানক রূপে এসে বলে, আজকের মতো তোকে ছেড়ে দিলাম, কিন্তু তোকে শাস্তি দিয়ে যাব। এটা বলে সে চলে যায়। তারপর পরদিন রাতে আমার নানা রাত 3টা বাজে স্বপ্ন দেখে, কালো একটা কুৎসিত চেহারায়, খুবই ভয়ানক একটা জিন এসে আমার নানাকে বলে, কিরে, কালকে যে চর মারছিলি তার প্রতিদান তো আজকে তোকে দেব। এটা দেখে আমার নানা ঘুম থেকে উঠে যায়। তারপর আমার নানার স্বপ্নে দেখা সেই কালো কুৎসিত জিনটাকে দেখতে পায়, তার সামনে বসে আছে তার বিছানায়। এটা দেখে সে তার হার্টবিট বেড়ে যায়। সেই জিনটা একটা বিকট হাসি দিয়ে
তার সামনে একটা ভয়ানক আওয়াজ করলো এবং সাথে সাথে সে নানার উপরে আঁচড় করলো। সে নানার পিঠে একটা আঁচড় মারে আর আমার নানা প্রচন্ড একটা চিৎকার করে। তারপর আমার নানু উঠে আসে আর বলে কি হলো। তো আমার নানা লাফ দিয়ে উঠে পাগল হয়ে যাওয়ার মতো একটা অবস্থা লাফালাফি করতে থাকেন তিনি। আমার নানা যে কি পরিমাণে কষ্ট পেয়েছিলেন সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার নানা আমার নানুকে সবকিছু খুলে বলেন। তারপর আমার নানা সকালে নামাজ পড়ে কবিরাজের কাছে গিয়ে এসব কথা বলেন। এরপর কবিরাজ আমার নানাকে কিছু তাবিজ আর পানি পড়া দিয়ে দেয় আর বলে বাসা ছেড়ে চলে যেতে। আমার নানু আর নানু সহ সবাই সেই বাসাটা ছেড়ে চলে যায় এবং ঢাকায় চলে আসে। তারপর আল্লাহর রহমতে তারা ভালো হয়ে যায়। আমার বয়স যখন 13, তখন আমার দাদা হঠাৎ মারা যায় 2007 সালে। রাত 2টায় মারা যাওয়ায় আমরা কুমিল্লা শহর থেকে গ্রামে রওনা দিই। এত রাতে কোথাও যার গাড়ি পাওয়া যাচ্ছিল না। আমি, আমার মা, ছোট বোন, বাবা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। 20-30 মিনিট হঠাৎ কোথা থেকে যেন একটা সিএনজি আমাদের সামনে এসে দাঁড়ালো। ড্রাইভারটা ছিল বয়স্ক, মুখে ছিল চাদর দিয়ে ঢাকা। এসে বলল, নোয়াগাঁও যাবেন? আমরা সবাই তো অবাক, কি ব্যাপার, সে আমাদের গ্রামের নাম জানলো কিভাবে? দাদার মৃত্যুর শোকে 7-5 না ভেবে আমরা ওই সিএনজিতে উঠে যাই। রাতের অন্ধকারে সিএনজি চলছিল, কিন্তু গতি ছিল খুবই অস্বাভাবিক। কিন্তু দাদার মৃত্যু শোক আমাদেরকে এতটাই ঘিরে ধরেছিল, কোনো স্বাভাবিকভাবেই আমাদের তা স্পর্শ করতে পারেনি। আমি ঘড়িতে দেখলাম 1:45 বাজে। মেঠো পথ দিয়ে এগিয়ে চলছিলাম আমরা। রাতের অন্ধকার এতটাই বেশি ছিল যে আমরা কোথায় আছি তা আমরা আসলে ঠিক করতে পারছিলাম না। এটা আমাদের চাঁদপুরের ভাষা, বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর আমি আবার ঘড়িতে দেখি 1:45। ভাবলাম ঘড়ি নষ্ট হয়ে গেছে, কিন্তু তা যে অশনি সংকেত তা আমরা বুঝতে পারিনি। হঠাৎ কানে কেমন গোঙানির শব্দ আসতে লাগলো ড্রাইভারের কাছ থেকে। আমরা ভাবলাম হয়তো অসুস্থ হয়ে গেছে, তাই এমনভাবে নিঃশ্বাস নিচ্ছে। 1 ঘন্টা পর আমরা বাড়িতে পৌঁছাই, কিন্তু গাড়ি থেকে নেমেই কেন জানি শরীর ভারিয়ে ওঠে। গোমট আবহাওয়ার চাপা কান্নার শব্দ। ভাবলাম হয়তো ফুপুর কান্না। ভাড়া দেওয়ার মুহূর্তে সিএনজি নেই, আশেপাশে কোথাও নেই। আমরা বাড়িতে প্রবেশ করলাম, কিন্তু আশ্চর্য হলাম তখন যখন দেখলাম বাড়িতে একজন লোকও নেই। কিন্তু এত কান্নার শব্দ আসছে কোথা থেকে? ভয় পেয়ে গেলাম। কিছুক্ষণ পর দেখলাম কিছু অবয়ব খাটিয়া নিয়ে আসছে। চারিদিকে শুধু চাপা কান্নার শব্দ। এসব ঘরগুলো ছিল লাল ফিতা দিয়ে বাঁধা। আমরা বুঝলাম কোনো অশরীরীর পাল্লায় পড়েছি আমরা। আমার মা আর ছোট বোন কারা যেন নাম ধরে ডাকছে, আয় 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 তোরা আয়, কিন্তু আশেপাশে কাউকে দেখা যাচ্ছিল না, শুধু লাশের খাটিয়া দেখা যাচ্ছিল। তখন আমার মা আর ছোট বোনকে দেখলাম হেঁটে চলে যাচ্ছে। আমরা বুঝলাম ওরা বশীভূত হয়ে গেছে। আমি আর বাবা ওদের খুঁজতে লাগলাম। তখন দেখলাম কালো কিছু অবয়ব তাদের চারপাশে ঘুরছে। আমি ওখানে যেতে চাইলে বাবা বাধা দিলে বলল, অপেক্ষা করো। তখন কিছু লোক এগিয়ে আসছে বাড়ির দিকে, কিন্তু সবার মুখ কালো চাদরে ঢাকা। একজন আমাদেরকে বলল, চলেন আমাদের সাথে। আমরা সেই খাটিয়ার কাছে গেলাম। চারিদিকে শুধু অবয়ব আর অবয়ব। তারা খাটিয়াকে থাকা লোকটার কাফন খুলে ফেললো আর আমাদের লক্ষ্য করে বলতে লাগলো, তোদের পালা এবার। আমি ভয়ে চিৎকার করে কান্না করতে লাগলাম। তখন তারা লাশটিকে সামনে থেকে সরিয়ে দিল এবং অবয়বগুলো ধমক দিতে লাগলো। তখন আমার মা আর ছোট বোন ওদের হাতে বন্দি। ওদের অট্ট হাসি আর চাপা কান্নায় কিছুক্ষণ পর আমি আর বাবা জ্ঞান হারাই। যখন হুঁশ আসে, চারিদিকে আজানের শব্দ শুনতে পাচ্ছি আর দেখতে পাই ঘিরে থাকা অনেক মানুষ। আমাদের সবাইকে খোলা মাঠে পাওয়া যায়, আর স্থানটি আমাদের পাশের গ্রামে ছিল। আশ্চর্য কথা হলো, আমাদের 4 জনের কপালই লাল টিকা দেওয়া ছিল। সবার হুঁশ ফেরার পর আমরা বাড়িতে যাই। বাদ জোহর দাদার জানাজা হয়। পরে সব স্বাভাবিক হলে আমরা সবার কাছে ঘটনাটাই বলি। পার্শ্ববর্তী মসজিদের হুজুর আসে। তিনি ছিলেন বড় আলেম। তিনি আমাদের পানি দেন, তাবিজ দেন আর জিন চালান দিয়ে জানতে পারেন ওই দিন রাতে আমরা যে সিএনজিতে আসি ওইটা খারাপ জিন ছিল এবং তাদের উদ্দেশ্য ছিল আমাদেরকে মেরে ফেলা। কিন্তু আজান দিয়ে দেয় আর বাবার আয়াতুল কুরসি পড়ার কারণে আমাদের তেমন ক্ষতি করতে পারেনি। ওই রাতের ঘটনা আমার পরিবারকে ভয়ের মধ্যে রেখেছে। আমরা স্বাভাবিক হতে পারছি না এবং মাঝে মধ্যেই আমাদেরকে যখন এই জিনিসটা পেয়ে বসে আমরা অন্য কিছু চিন্তা করতে পারি না। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আমি আজকে আপনার সঙ্গে একটি ঘটনা শেয়ার করতেছি। যেই ঘটনাটা একটি পাহাড়ি অঞ্চলের ঘটনা। যে ঘটনাটা আমি আমার একটা বন্ধুর কাছ থেকে শুনেছিলাম। তো আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো রাসেল ভাই, যখন পাহাড়ি অঞ্চলের মানুষরা
আর কি নিজেদের কাজকর্ম করে, তখন বা সেই সময়টাতে তারা তাদের ব্যাকআপ হিসেবে বা তাদের কি বলে একটু সেফটি হিসেবে একজন মানুষকে পাহারা দেয়, পাহারা দেওয়ার জন্য দায়িত্বে রাখে। কারণ কাজ করার সময় সবাই বিভিন্ন ব্যস্ততার মধ্যে কিন্তু সময় পার করতে হয়, অনেক মনোযোগ দিয়ে কাজ করতে হয়। তো এই কারণে তারা যখন পাহাড়ের ভিতরে কাজ করার বা কোনো কিছুর জন্য প্রবেশ করে, তখন সেই পাহাড়ের যে মানে মেইন দরজা বা যেটা দিয়ে মানে যেটা থেকে একজন দাঁড়ালে সব কিছু দেখতে পারবে, এরকম একজন লোককে তারা সবসময় পাহারাদার হিসেবে রাখতো। তো একদিন আমার যে ফ্রেন্ডটা আমাকে ঘটনাটা পাঠিয়েছে, ওর আব্বু আম্মু এবং ওর যে পরিবারের সদস্যরা তারা সবাই মিলে কাজ করতে যায়। আর রাসেল ভাই, একটা কথা কিন্তু আপনি হয়তো জানেন যে যারা পাহাড়ি অঞ্চলে থাকে, যেমন সাঁওতাল, মারমা, চাকমা, এরা কিন্তু সবসময় মানে মানে এদের যে অধীনস্থ যে নারী আছে বা এদের অধীনস্থ যে কি মহিলারা আছে, তাদেরকেও কিন্তু সমানভাবে কাজ করতে হয়, বাইরেও কাজ করতে হয় এবং কিন্তু বাড়ির রান্নাবান্নাও তাদেরকে সামাল করতে হয়। তো এই ঘটনাটা আমার ওই বন্ধুর একটা বোনকে নিয়ে। তো তারা যখন ওই মানে কাজ করার জন্য যেখানে গেছে, তো যাওয়ার পর তারা আর কি ওই বনের বিভিন্ন রকমের কাঠ, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের ফলমূল, বিভিন্ন রকমের তারা যে চাষাবাদ করে সেই চাষাবাদগুলো তুলতে গেছিল। তো তুলতে তুলতে একটা সময় তারা দেখে যে তারা যে একজন বোনকে নিয়ে গিয়েছিল, তার বোনকে, সেই বোনকে সে খুঁজে পাচ্ছে না। তো খুঁজে যখন পাচ্ছে না, তখন তারা তো বেশ খানিকটা চিন্তিত হয়ে পড়ে যে কিরে হঠাৎ করে এই কোথায় গেল। তখন ওই আমার বন্ধুর যে বাবা আছে, ওই মনে কর উনি বলতেছে হয়তো উনি ওই বাড়ি চলে গেছে, একজন বাড়িতে খোঁজ খবর নাও। আর বাকি যে 2-3 জন ছিল তাদেরকে একটু আশেপাশে খোঁজ খবর নেওয়ার কথা বলে, এবং তাদের পাহারা দেওয়ার জন্য যে একজন লোক ছিল তাকে বলে যে তুমি দেখেছো কিনা। তো ওই পাহারাদার বলে যে না, আমি তো এমন কাউকে কোনো কিছু দেখিনি, আপনারা একটু ভালো করে খোঁজ খবর করেন। তো যখন যেই ভাইকে আর কি ওই আমার বন্ধুর যেই ভাইকে বাড়িতে পাঠানো হয়েছে, সে ভাই বাড়িতে খোঁজ খবর নিয়ে দেখে যে না, সেখানে যায়নি। তো তারপর ওই আমার বন্ধুর বাবা খুব বেশি টেনশনে পড়ে যায়, তাহলে এই মেয়েটা গেল কোথায়। তখন চারদিকে যত পাহাড়িয়া ছিল তারা সবাই খোঁজ খবর করতে শুরু করে। খোঁজ করতে 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 তারা মানে সেই রাতটা ওদের একদম মানে চলে যায়, এত রাতে খোঁজাখুঁজি করে, তারপরেও কিন্তু পায় না। এবং পরদিন সকালবেলা ওই যে আমার যে বন্ধুর বোনটা আছে, সেই বোনটাকে ওরা একটা শ্মশান ঘাটের সামনে পায়। আর রাসেল ভাই, পাহাড়ি অঞ্চলের শ্মশানগুলো একটু অদ্ভুত টাইপের। ওখানে আসলে আমাদের এই এলাকার যেমন পাহাড়ে মানে শ্মশানগুলো যেমন নদীর ধারে বা সামনে কিছু পানি আছে এই রকম টাইপের, কিন্তু ওদের ওখানে ওই রকম সিস্টেম নাই। ওদের ওখানে তো পাহাড়ের অঞ্চলে তো পানি ওরা ওইভাবে পায় না। তো ওরা সাধারণত এই শ্মশানগুলো একটু করে একটু জঙ্গল টাইপের, সামনে জঙ্গল আছে, ওরা ওই সম্পূর্ণ কাজকর্ম করে এই যে অবশিষ্ট যে ছাই থাকে বা অবশিষ্ট যে অংশগুলো থাকে, সেই অংশগুলো ওই জঙ্গলের মধ্যে আর কি ফেলে দেয়। তো এই জন্যই ওরা সাধারণত জঙ্গলের মধ্যেই ওদের শ্মশানগুলো রাখে। তো এইরকম একটা জঙ্গলের সামনে যখন ওর বোনকে পায়, ওরা তো সবাই অবাক হয়ে যায় যে আসলে এটা নিয়ে কী হলো, এর সাথে হঠাৎ করে কি হলো, আমরা তো কোনো কিছু জানতে পারিনি। তখন তাদের মধ্যে কবিরাজ আছে, আসলে তাদের তো কবিরাজ বলে না, তারা বলে ওঝা। ওই ওঝা আছে, ওই তাদের মধ্যে ওঝার কাছে নিয়ে যাওয়া হয় তার বোনকে। তো ওঝা প্রথমে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে তার বোন কোনো সমস্যা হয়নি, শুধুমাত্র অজ্ঞান হয়েছে ভয় পাওয়ার কারণে। তো অজ্ঞান যখন হয়েছে তখন ওর বোনকে আর কি কয়েকটা গাছটান্ত ওষুধ দেয় এবং একটা তাবিজ দেয়। সেই তাবিজ নিয়ে ওর বোনটা চলে আসে। কিন্তু রাসেল ভাই, এখানে একটা বিষয় হচ্ছে, তারা কিন্তু তার বোনকে আসলে জিজ্ঞাসা করে না যে কি হয়েছে বা কেমনে কি হইলো, এটা কিছু বলে না। এবং ওই যে তাদের ওঝা যে ছিল, এই ওঝাটাও তাদেরকে বলে যে এই মেয়েটাকে কিছু জিজ্ঞাসা করার আগে দরকার নেই, আগে দেখো যে ওর অ্যাক্টিভিটিসগুলো কি হয়। যখন ওর কোনো মানে ব্যবহার আচার আচরণগুলো অন্যরকম মনে হবে, তখন সাথে সাথে আমার কাছে নিয়ে আসবা। তো ওরা ওর বোনকে কোনো কিছু জিজ্ঞাসা করে না, কি হয়েছে কি না হয়েছে, এগুলো কেউ কোনো কিছু জিজ্ঞাসা করে না। তো না হওয়ার পর ওর বোন আবার স্বাভাবিক মানে 2-1 দিন স্বাভাবিক থাকে। স্বাভাবিক থাকার পর 3য় দিনে হঠাৎ করে তার বোনটা ওই যে কি বলে
ওই যে তাদের রুম থেকে উধাও হয়ে যায়। হঠাৎ করে দেখে যে রুমের মধ্যে তার বোন নাই। এবার তো তারা খুব বেশি চিন্তিত হয়ে যায়, আর তো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এখন আশেপাশে চতুর্পাশে তারা একদম ধন্য হন্যার মতো করে খুঁজে, কিন্তু কোনোখানেও তার বোনকে খুঁজে পায় না। যখন খুঁজে পায় না তখন তাদের একটা সন্দেহ হয়, আবারও কি সেই শ্মশানঘাট আছে কিনা, ওখানে গেছে কিনা। ঠিক তাদের চিন্তাটা সঠিক হয়, তারা হুবহুব সেই শ্মশানের মধ্যে গিয়ে দেখে যে আগেরবার যেই জায়গায় শুয়েছিল মানে অজ্ঞান অবস্থায়, ঠিক সেই জায়গায় এবারও পড়ে আছে অজ্ঞান অবস্থায়। এবার তাকে নিয়ে ওই ওঝার কাছে নিয়ে যাওয়া হয় এবং ওঝা এবার বিষয়টাকে অনেক সিরিয়াসলি নেয় এবং ওঝা ওই ওই আমার বন্ধুর যে বাবা ছিল মা ছিল তাদেরকে বলে, তোমার মেয়ের খুব গুরুতর সমস্যা হয়েছে, আমরা দেখছি এটা কি করা যায়। ওঝা এবং ওঝার যে দুইজন সাগরিদ ছিল ওদেরকে নিয়ে ওই আমার বন্ধুর বোনকে নিয়ে সরাসরি চলে যায় সেই শ্মশান ঘাটে এবং বলে যে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। সকালবেলা ওই ওঝার কাছে নিয়ে যায়, সকালবেলা থেকে রাত পর্যন্ত সেখানে অপেক্ষা করতে হবে। তো রাত পর্যন্ত যখন সেখানে অপেক্ষা করার পর এই ওঝা বিভিন্ন ধরনের মন্ত্রতন্ত্র পড়ে তার বোনের উপর আর কি কিছু মানে কি এগুলো ধূসর টাইপের কিছু একটা তার বোনের উপর এভাবে মানে করে সিটা দেয়। সো সিটা দিতে 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 হঠাৎ করে তার বোনের একটা ভুম ভুম এরকম একটা শব্দ করা শুরু দেয় তার বোন। তো এটা শুনে তো তারা অবাক হয়ে যায়, কিন্তু কবিরাজ তো তখন সবকিছু জানতেছে, কবিরাজ সব কিছু বুঝতেছে যে আসলে কি হচ্ছে না হচ্ছে। তখন ওই ওঝা তাকে আর কি একটা বলে যে এই বলো তুমি কে, এখানে কিসের জন্য আসছো, তুমি যদি না বলো তোমাকে আমি কঠিনতম শাস্তি দেব। কিন্তু তারপরেও ওই কিছু হচ্ছে না আর কি, ওই বুম বুম শব্দই করতেছে। যখন এই ভ্রুম ভ্রুম শব্দ করতেছে তখন এই ওঝা খুব বেশি রাগান্বিত হয়ে যায় এবং এমন কিছু মানে মন্ত্র পড়া আবার শুরু করে দেয়, যেই মন্ত্রগুলোতে ওই মানে ওর বোন যে ভ্রুম ভ্রুম করতেছে এইটার পরিবর্তন হয়ে গিয়ে একটা সময় দেখা যায় যে ওই যে ওর বোন এবার কথা বলা শুরু করছে। আর কথাগুলো এমন রকমের শব্দ হচ্ছে যেগুলো হচ্ছে মানে ছেলে মানুষের কণ্ঠ, তার বোন মেয়ে মানুষের কণ্ঠে কোনো কথা বলছে না, কথাগুলো হুবহুব যেন একটা ছেলে মানুষ বলতেছে এরকম তার মনে হচ্ছে। তো এরকম যখন তার মনে হচ্ছে এবার মানে ওঝাও ভয় পেয়ে যায় এবং ওরা যারা ছিল আমার বন্ধুরা ওরাও কিন্তু বেশ ভয় পেয়ে যায়, কারণ তাদের বোন এরকম করে কথা বলতেছে, এটা তো সত্যিই একটা মানে টেনশনের বিষয়। কিন্তু ওঝা আর কি তাকে জিজ্ঞাসা করে যে তুমি কে, এর উপর কিভাবে ভর করলে, কিভাবে এর কাছে আসলে। তখন ওই আর কি ছেলে কণ্ঠে বলতেছে যে এই নারী আমার ক্ষতি করেছে, এই জন্য আমি তার উপর ভর করেছি, আমি তাকে ছাড়বো না, আমি তার উপর প্রতিশোধ নেব। তো এগুলো শোনার পর ওঝা বেশ খানিকটা ঘাবড়ে যায় এবং বলে যে তোমার সাথে কি করেছে তুমি বলো। তখন বলে যে আমি ওখানে শুয়েছিলাম গাছের ডালে, সেই গাছের ডালটা ও ভেঙে ফেলেছে, এজন্যই আমি অনেক ব্যথা পেয়েছি, আমার কষ্ট হয়েছে, আমি চাই এই মেয়েরও কষ্ট হোক। তো এটা শোনার পর ওঝা বেশ খানিকটা বুঝতে পারে যে আসলে এটা একটা শয়তান জিন তার প্রতিশোধ নেওয়ার জন্য এরকম করতেছে। তখন ওঝা বলে যে না, এটা তোমার করা যাবে না, এ হয়তো ভুল করেছে, তুমি একে মুক্ত করে দাও। তখন বলে যে না, আমি মুক্ত করব না যতক্ষণ না পর্যন্ত আমি আমার প্রতিশোধ নিতে পারবো। তো তখন পাহাড়ি অঞ্চলের মানে রাত যখন যতই নির্ঘুম হচ্ছে ততই কিন্তু ভয় বেড়ে যাচ্ছে আরও একটা শ্মশান ঘাটের পাশে, যদিও অনেক লোকজন সেখানে ছিল। কিন্তু ওঝা বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি একে ছেড়ে দিবে, তার জন্য তোমার কি দরকার, তুমি কি পেলে খুশি হবে এটা আমাকে বলো, আমরা তোমাকে সেটা দিব। তো তখন ওই আর কি ছেলে কণ্ঠে বলে যে আমাকে একটা পাহাড়ি একটা ছাগল দিতে হবে, সুন্দর সাদা রঙের, আর ছাগলটা হতে হবে মানে অনেক স্বাস্থ্যবান, অনেক কিছু আর কি ক্রাইটেরিয়া শর্ত দেয়। তো সেই শর্ত অনুযায়ী একটা ছাগল সেখানে দিয়ে আসা হয় এবং দেওয়ার পর ওর বোন যে ছিল ওর বোনের কণ্ঠটা আস্তে 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 চেঞ্জ হয়ে যাওয়ার পর একটা সময় দেখা যায় যে ওর বোন স্বাভাবিক হয়ে যায়।
স্বাভাবিক হওয়ার পর আর কি ওর বোন হঠাৎ করে বললো যে আমরা এখানে কেন, মানে তার এতক্ষণ থেকে যে এখানে আসলে তার এগুলো কিছু মনে হচ্ছে না। হঠাৎ করে সে বললো যে আমরা এখানে কেন ভাই, আমরা এখানে কেন। ওর বাবা মাকে মানে সে একটা অদ্ভুত রকমের আচরণ করা শুরু করে দেয়। তখন সবাই তাকে বলে যে তোমার সাথে এরকম এরকম হয়েছিল। তখন ওই মেয়েটার আর কি হুঁশ আছে, তখন সে বলে যে আমি তোমাদের সাথে কাজ করতে করতে হঠাৎ করে সাইডে দেখি একটা মানে গাছের ডালে সুন্দর একটা পাখি আমি দেখতে পারি। তো আমি ওই পাখিটাকে ধরার জন্য যেই গাছের ডালে পাখিটা বসেছিল সেই গাছের ডালটা আমি ভাঙি, কিন্তু আমি যখন আর কি গাছের ডালটা ভাঙি তখন ওই পাখিটা হঠাৎ করে কেমন জানি একটা চিৎকার দিয়ে ওঠে, কেমন জানি একটা শব্দ করে। সেই শব্দ করার পর আর আমার আসলে কোনো কিছুই মনে নেই। তারপর আমার সাথে কি হয়েছে আমি কিছুই জানি না। এরপরে আমি এখানে মানে এই যে বিগত যে 3-4 দিন থেকে তার সাথে যেই ঘটনাগুলো ঘটে গেছে, এই ঘটনাগুলোর কোনো কিছুই তার মনে নেই, কোনো কিছুই তার মানে ব্রেনটেই নেই। তো রাসেল ভাই এইরকম একটা ভয়ানক ঘটনা আর এইরকম একটা ঘটনা আসলে আমার জীবনে আমি খুবই কমই শুনেছি। তো এটাই ছিল ঘটনা। যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করবেন। মুহিনের পরিবার, স্পেশালি তার বাবা একজন ওঝা। ওঝার ছেলে হওয়ার সুবাদে জিন কেন্দ্রিক অসংখ্য তিনি প্রত্যক্ষ করেছেন, অসংখ্য ঘটনার সাক্ষীও তিনি। যেই ঘটনাটি তিনি আমাদেরকে দিয়েছেন এটি তার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো কথা না বাড়িয়ে সরাসরি স্টোরিতে চলে যাচ্ছি। এটি শুরু 2017 সালে। 2017 সালে মাত্র 3 দিনের ব্যবধান। প্রথম দিন তার দাদা, দ্বিতীয় দিন তার মামা এবং তৃতীয় দিন তার নানা মারা যান। মাত্র 3 দিনের ব্যবধানে পরিবারের 3 জন সদস্যের মৃত্যুতে তার পুরো পরিবারে একটি ভয়াবহ শোকের ছায়া নেমে আসে। তৃতীয় দিন যখন তার নানা মারা যান, তখন ওই দিন তার নানার দাফন কাফন করতে বেশ দেরি হয়ে যায়। তার খালা এবং অন্যান্য আত্মীয় স্বজনরা ঢাকা সহ দূরবর্তী স্থানে থাকার কারণে তাদের আসতে দেরি হয়। এই কারণে বেশ রাত হয়ে যায় তার নানার দাফন কাফন করতে। যখন দাফন কাফন শেষ হয়ে যায়, শেষ হওয়ার পর গ্রামে যেহেতু অনেক আত্মীয়দের সমাগম হয়েছে, তাই এই নুহিনদের বাসায় অনেক আত্মীয় সমাগম হয়। এখন থাকার জায়গার একটি সংকট দেখা দেয়। তখন যেটা হয় সেটা হচ্ছে নুহিন, তার মা, তার খালা এবং খালাতো ভাই, এই 4 জন পাশের একটি বাসা, তাদের রিলেটিভ আর কি, সেই বাসাতে যান। সেই বাসায় তাদের থাকার ব্যবস্থা করা হয়। তাদের থাকার ব্যবস্থা যেখানে করা হয় এটি হচ্ছে একটি বড় একটি বাড়ি। সেই বাড়ির বারান্দা একটি রুম রয়েছে। আমরা গ্রামের বাড়িগুলোতে অনেক সময় বারান্দার দিকে রুম দেখি এবং সেই রুমের পাশে একটি জানালাও থাকে, অনেকেই সেটা দেখে থাকতেন। তো এরকম বারান্দার একটি সুন্দর রুমে তাদের থাকার ব্যবস্থা করা হয়। ওটা অনেক বড় খাট ছিল। ওই বাড়িতেও আরো আত্মীয় স্বজনরা এসেছিল, তাদের ভিতরে থাকার ব্যবস্থা করা হয়েছে। তো কথা বলতে বলতে রাত 12টারও বেশি বেজে যায়। ওই বাড়িটার পাশের মানে যেই বেড়া দিয়ে করা হয়েছে সেটা ছিল টিনের বেড়া। যখন ওই খাটে নুহিন, তার মা, খালা এবং খালাতো ভাই শুয়েছে, তো নুহিন এবং তার খালাতো ভাই এক পাশে, বিশেষ করে জানালার পাশে শুয়েছে, আর একদম জানালার পাশে ছিল নুহিন। হঠাৎ এক ধরনের শব্দ সবাই শুনতে পায়। টিন যেহেতু উঁচু নিচু হয়, কেউ যদি হাতে একটি লাঠি নিয়ে ওই টিনের উপরে টাচ করে যদি হাঁটতে থাকে, সেই লাঠিটা একবার উঁচুতে থাকবে, একবার নিচু থাকবে, তখন ঠক 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 এক ধরনের আওয়াজ হবে। বাড়ির সবাই এই ঠক আওয়াজ শুনতে পাচ্ছিল। তখন নুহিন এবং তার আম্মা ওই বাড়ির লোককে জিজ্ঞেস করে কি ব্যাপার, এমন শব্দ কেন? তখন তারা বলে রাত্রে প্রায়ই এমন শব্দ হয় এবং কোনো অশরীরী
কিছু একটা এই শব্দ করে থাকে, সুতরাং ভয়ের কিছু নেই, আপনারা ঘুমিয়ে পড়েন। এ কথা শুনে নহিন এবং তার খালাতো ভাই, যেহেতু বয়স কম, বেশ ভয় পান, কিন্তু তারপরেও তারা শুয়ে পড়েন। যখন নহিনের ঘুম আসবে, একটু একটু ঘুম আসবে, এমন হঠাৎ নহিন চিৎকার করে ওঠে। কারণ নহিন ফিল করে জানালা দিয়ে কোনো একটি হাত ভেতরে ঢুকে নহিনের হাত ধরে টান দিয়েছে। তো নহিনের চিৎকারে পাশ থেকে তার মা, খালা এবং খালাতো ভাই উঠে যায়। জিজ্ঞেস করে কি হয়েছে, তখন নহিন বলে যে কে যেন এই জানালা দিয়ে হাত ঢুকিয়ে আমার হাত ধরে টান দিয়েছে। তখন তার মা এবং খালা বলে যে ও কিছু না, তুমি হয়তোবা ঘুমের মধ্যে স্বপ্ন দেখছো, ঘুমিয়ে পড়ো। তখন আবার নহিন এবং তার মা, খালা এবং খালাতো ভাই শুয়ে পড়ে। ঘন্টাখানেক পর নহিন দেখতে পায় সকাল হয়ে গেছে, ভোরের আলো ফুটেছে। যেহেতু সকাল হয়ে গেছে, ভোরের আলো ফুটেছে, তো নহিন চিন্তা করে যে আমি নানার কবরের কাছে যাই, রাতে কবর দিলাম, আসলে কি অবস্থা ভালো করে তো দেখতে পারি নাই, কবরটার অবস্থাটা দেখে আসি। কিন্তু নহিনের একবারও মনে হলো না যে সকাল হয়ে গেছে, কিন্তু কোনো পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে না, কোনো মোরগের ডাক শোনা যাচ্ছে না। এই বিষয়টি তার মাথায় একদমই ছিল না। নহিন ঘর থেকে বের হয়ে তার নানার কবরের দিকে যায়। নহিন আর একটা অদ্ভুত বিষয় খেয়াল করে, সকাল হয়ে গেছে কিন্তু গ্রামের একটি মানুষও উঠানে নাই, রাস্তা দিয়ে হাঁটছে না। বিষয়টি নহিনের কাছে অদ্ভুত ঠেকে। ওই বাড়ি থেকে সামান্য একটু দূরেই একটি জায়গায় তার নানাকে কবর দেয়া হয়েছে। নানার কবরের কাছে যখনই নহিন গিয়েছে, হঠাৎ করে নহিন দেখে চতুর্দিকে অন্ধকার। নহিন অবাক হয়ে যায় এবং খুব ভয় পায়। কি ব্যাপার, একটু আগেই দেখলাম সকাল, এখন অন্ধকার কেন? নহিন বুঝতে পারে নিশ্চয়ই কোনো প্যারানর্মাল বিষয় তার সাথে ঘটছে। সে খুব ভয় পায় এবং ভয় পেয়ে জোরে এক দৌড় দেয়। দৌড় দিয়ে যেখানে সে ঘুমিয়েছিল সেই রুমের দিকে যেতে থাকে, কিন্তু ঘরের কাছাকাছি এসে নহিন পা পিছলে পড়ে যায়। তখন নহিন ফিল করছিল কেউ তার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে। নহিন চিৎকার করতে থাকে। চিৎকারের একটি পর্যায়ে সে ফিল করে তার পাটি ছেড়ে দিয়েছে। এদিকে তার চিৎকারে ওই বাড়ির লোকজন ঘুম থেকে জেগে যায়। সবাই এসে দেখে নহিন উঠোনে পড়ে রয়েছে। জিজ্ঞেস করে কি ব্যাপার, কি হয়েছে? তখন নহিন বলে যে আমি দেখলাম সকাল হয়ে গেছে এবং আমি আমার নানার কবরের কাছে গিয়ে যখনই জিয়ারত শুরু করব, হঠাৎ করে দেখি চতুর্দিকে অন্ধকার। তখন সবাই বলে না তো, এখন তো মাত্র রাত 3:30 বাজে, সকাল হওয়ার তো কোনো প্রশ্নই নেই, তুমি ভুল দেখেছ। যাই হোক, নহিনের বাবা যেহেতু ওঝা ছিল, সাথে সাথে তাকে ডাকা হয়, সেও পাশেই ছিল। সে এসে নহিনকে ঝাড়ফুঁক করে, নহিন শুয়ে পড়ে। সকালে আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে। হঠাৎ করে তার এক খালা প্রচন্ড শব্দে চিৎকার চেঁচামেচি ভাঙচুর করতে থাকে। নহিনের বাবা যেহেতু ওঝা ছিলেন, যখনই তার খালার কাছে গিয়েছেন, তখনই তার খালা নহিনের বাবাকে কি রকমের গালিগালাজ শুরু করে, বলে এই তুই কেন এখানে এসেছিস, এই সেই অনেক কথাবার্তা। নহিনের বাবা বুঝতে পারে যে মানে নহিনের নানার মৃত্যুটা স্বাভাবিক ছিল না, এবং নহিনের খালার উপর ভর করা সেই জিন স্বীকার করে নহিনের নানা যখন দুপুরবেলা মাঠে ছাগলকে পানি খাওয়ানোর জন্য গিয়েছিলেন, এই সুযোগে এই জিনটি, যে জিনটি নহিনের খালার উপর ভর করেছে, সেটি তাকে হত্যা করে, চাপ দিয়ে মেরে ফেলে। সবাই মনে করেছে তিনি দুপুরবেলা গরমের মধ্যে স্ট্রোক করে মারা গেছে। আসলে রহস্য এটাই ছিল। অনেক কষ্টে নহিনের বাবা
তার খালার উপর থেকে এই জিনটি সরাতে সক্ষম হন, তাকে পজেসড অবস্থা থেকে মুক্ত করেন। নুহিন তার দুবাই যাওয়ার কথা ছিল। দুবাই যাওয়ার জন্য তার ভিসা প্রসেসিং এবং পাসপোর্ট সংক্রান্ত কাজের জন্য ঢাকা মিরপুরে আসে। মিরপুর থেকে ফেরার পথে মাওয়া ঘাটে বেশ দীর্ঘ যানজট সৃষ্টি হয়। তখন সে গাড়ি থেকে নেমে একটু হাঁটাহাঁটি করে। যাই হোক, ঘন্টাখানেক পরে আবার যখন ফেরিতে গাড়ি ওঠে, সে চলে আসে। বাড়িতে আসার পর নুহিন এই অদ্ভুত বিষয় খেয়াল করতে থাকে। সেটি হচ্ছে, রাতের বেলা সে যখন ঘুমাতে যাবে, হঠাৎ করে দেখে মধ্যবয়সী একজন লোক, যাকে সে চেনে না, মোটামুটি সুন্দর চেহারা একজন মানুষ তার পাশে বসে হাসছে। তার হাসিটি মোটেই বিশ্রী রকমের নয়, অট্ট হাসিও নয়, ভয়ঙ্কর নয়। কেউ যখন খুশি হয়ে হাসে ঠিক তেমন মনে হচ্ছে যে নুহিনের কোনো কারণে বা কোনো আচরণে ওই লোকটি খুব খুশি হয়েছে, এই জন্য লোকটি হাসছে। কিন্তু লোকটিকে নুহিন চেনে না। নুহিন জিজ্ঞেস করে, আপনি কে? লোকটি সমানে হেসে চলছে। নুহিন বিরক্ত হয়ে পাশের রুমে তার বাবাকে ডাকতে যায়, দেখেন তো কে আমার রুমে এরকম আমার দিকে তাকিয়ে হাসছে। সবাই এসে দেখে তার রুমে কেউ নাই। নুহিন তখন ভয় পায় যে কি ব্যাপার, আমার রুমে একটু আগে যিনি ছিলেন ইনি কে? এরকম নাকি নুহিন মাঝে মাঝেই রাতের বেলা এটি দেখত। দেখে যখনই চিৎকার দিত তখন এই লোকটি অদৃশ্য হয়ে যেত। রাত্রে শুয়ে আছে, পাশে দেখছে একজন লোক শুয়ে আছে, সেই মধ্যবয়সী একজন মানুষ তার দিকে তাকিয়ে হাসছে। নুহিন যখনই চিৎকার দিত, লোক চলে আসতো, তখনই এই লোকটি অদৃশ্য হয়ে যেত। যথারীতি এক সময় নুহিনের ভিসা হয়ে যায়, দুবাইতে চলে যায়। দুবাইতে যাওয়ার কিছুদিন পর নুহিনের সাথে একটি অদ্ভুত ঘটনা ঘটে। একদিন ছুটির দিনে নুহিন বিশ্রাম নিচ্ছে, পাশের রুমে আর একজন লোক আছে, সেও বাংলাদেশি। সেই লোকটি হঠাৎ করে কে 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 বলে চিৎকার করে ওঠে। কারণ ওই লোকটি অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিল, বেশ বেলা পর্যন্ত। কে কে কে? তো নুহিন তার কাছে যায়, বলে কি হয়েছে? বলে কে যেন তার পা ধরে টান দিয়েছে। তো নুহিন বলছে যে আপনি তো ঘুমিয়েছিলেন, হয়তো বা ঘুমের ঘরে আপনি স্বপ্ন দেখেছেন। তো লোকটি বলছে, না না, আমি স্বপ্ন দেখি নাই, সত্যি সত্যি আমার পা ধরে জোরে টান দিয়েছে। তো নুহিন লোকটির পায়ের দিকে খেয়াল করে যে পায়ের একটি নখ বা আঙ্গুল লাল হয়ে আছে, মনে হচ্ছে ওই জায়গাটা ধরে কেউ টান দিয়েছে। নুহিন প্যারানর্মাল কোনো একটা বিষয়ের অস্তিত্ব অনুভব করতে থাকে। ওই দিনই রাতের বেলা নুহিন ঘুমিয়ে আছে, আধো আধো ঘুম। তো হঠাৎ করে নুহিন ফিল করে কে যেন তার পায়ের আঙ্গুল ধরে এমন জোরে টান দিয়েছে, সে খাট থেকে পড়ে ওয়াশরুমের কাছে গিয়ে পড়ছে এবং তার পায়ের আঙ্গুল ভেঙে ফেটে হাড় বেরিয়ে গেছে। প্রচন্ড যন্ত্রণা, সেই সাথে অনবরত রক্ত বের হচ্ছে। সাথে সাথে হসপিটালে ফোন করা হয়। হসপিটালে ফোন করার পর ডাক্তার আসে, অ্যাম্বুলেন্স আসে, তাকে হসপিটালাইজ করা হয়। সেখানে সে অনেকদিন চিকিৎসারত অবস্থায় ছিল। নুহিন এই বিষয়টি তার বাবাকে যখন জানায়, তখন তার বাবা দেশ থেকেই এই সমস্যার কারণ উদ্ঘাটন করার চেষ্টা করে। কারণ উদ্ঘাটনের দেখা যায় যে নুহিন যখন ঢাকা থেকে ফেরার পথে মাওয়া ঘাটে অপেক্ষা করছিল, তখন সেই জিনটি, যে জিনটি তার নানাকে হত্যা করেছে এবং তার খালার উপরে পজেসড হয়েছিল, সেই জিনটি ওই সময় তার পিছু নিয়েছে আবারও, এবং পিছু নিতে নিতে দুবাইতেও এসে হাজির হয়েছে। তো নুহিনের বাবা সে দেশে থেকেই ট্রিটমেন্ট করা শুরু করে এবং এই মুহূর্তে
নুহিনের অবস্থা আপাতত তার সাথে কোনো প্যারানরমাল বিষয় ঘটছে না। এই ঘটনার স্থান, কাল, পাত্র সবই আমার পরিচিত। তাই ঘটনা শুরু করার আগে আমি কিছু কথা বলে নিতে চাই, যাতে আপনাদের শুনতে, বুঝতে এবং আমার বলতে সুবিধা হয়। বাবার চাকরি সূত্রে আমার জন্ম এবং বেড়ে ওঠা বাংলাদেশের একটি সার কারখানার নিজস্ব কলোনি বা হাউজিং এ। আমাদের হাউজিং এর বর্ণনাটা যদি দেই, আমাদের হাউজিং অনেক বড় একটা এরিয়া নিয়ে। সেটার ভেতর প্রায় অনেকগুলা বিল্ডিং ছিল, 5 তলা বিল্ডিং ছিল প্রায় 52টার মতো, এবং প্রত্যেকটা বিল্ডিংই 2 ইউনিট করে, যাতে আমরা 10 ফ্যামিলি থাকতে পারতাম একটা বিল্ডিং এ। নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা ছিল, তাই লোডশেডিং কি জিনিস এটা আমরা আসলে হাউজিং এ থাকা অবস্থায় বুঝতাম না। যেদিন লোডশেডিং হতো সেদিন আমাদের কাছে ঈদ ছিল। এটা হয়তো বছরে 2বার 3বার এরকমই রেয়ার ছিল। যতই অবাক মনে হোক, এটা সত্যি। যাই হোক, তো আমরা যে ফ্ল্যাটে থাকতাম সেটা হচ্ছে একটা বিল্ডিং এর 4 তলায়, এবং তার পাশের ফ্ল্যাটে থাকতেন তানিয়াপুরা 4 জন, আঙ্কেল, আন্টি, তানিয়া আপু এবং তার একটা ছোট বোন যার নাম সোনিয়া, ছদ্মনাম ইউজ করলাম। তো একদিন আমরা যেহেতু পাশের ফ্ল্যাটে ছিলাম, তাই ওনাদের বাসায় যাওয়া হতো। তো একদিন লক্ষ্য করলাম তারা মেইন দরজার ভিতর দিক থেকে একটা বড় তালা লাগিয়েছেন। তো আমি একটু অবাক হলাম। অবাক হয়ে আম্মাকে জিজ্ঞেস করলাম এসে যে, আম্মা, ওরা ভিতরে তালা লাগাইলো, কাহিনী কি? তা আম্মা বলতেছে যে কাহিনীটা বললো আম্মা, সেটা অনেকটা এরকম। আমাদের হাউজিং এ আঙ্কেলেরা বা যারা চাকরি করেন তারা 3 শিফটে কাজ করেন, মর্নিং, ইভিনিং আর হচ্ছে নাইট। যারা নাইটে কাজ করেন তারা প্রায় 3টা-4টার দিকে চলে আসেন বাসায়, আর ফ্যাক্টরি আর বাসার দূরত্ব 10 মিনিটের হাঁটা পথ। তো একদিন আমাদের 3 তলার এক আঙ্কেল, তিনি 4টার দিকে বাসায় ফিরছিলেন। তো তিনি যখন সিঁড়ি দিয়ে উঠছিলেন তখন তিনি দেখলেন তানিয়া আপু আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামছে। তো এত রাতের বেলায় তানিয়া আপু সিঁড়ি দিয়ে নিচে কোথায় যাচ্ছে এটা দেখে আঙ্কেল একটু অবাক হন। তো তানিয়া আপু যখন আঙ্কেলকে ক্রস করে নিচে নামছিলেন, তো তখন আঙ্কেল তানিয়া আপুকে জিজ্ঞেস করেন যে, মা, কোথায় যাচ্ছ এত রাতে? তানিয়া আপু তার দিয়ে কোনো ভ্রুক্ষেপ করলেন না, তিনি সোজা আস্তে আস্তে নিচে নেমে যেতে লাগলেন। তো আঙ্কেল ব্যাপারটা খুবই অবাক হলেন এবং লক্ষ্য করতে থাকলেন যে তানিয়া আপু আসলে কি করে। তো তিনি দেখলেন আস্তে আস্তে তিনি বিল্ডিং থেকে বের হয়ে গেলেন তানিয়া আপু। তো তিনিও পিছনে পিছনে গেলেন। তিনি এটাও মনে করছিলেন যে তানিয়া আপু হয়তো স্লিপ ওয়াক করছেন। তো এই মুহূর্তে তাকে একা ছেড়ে দেওয়া ঠিক হবে না। তো তিনিও আস্তে আস্তে নিচে নামলেন, বিল্ডিং এর ভেতরেই ছিলেন, বাইরে যাননি। তিনি দেখলেন তানিয়া আপু আমাদের বিল্ডিং এর ঠিক একটু পাশেই একটু বসার জায়গা ছিল। তানিয়া আপু সেখানে গিয়ে বসলেন, বসে তার বাম দিকে ফিরে কার সাথে জানি কিছুক্ষণ কথা বললেন। তো আঙ্কেল স্পষ্ট দেখতে পাচ্ছেন যে তানিয়া আপুর পাশে কেউ নাই। তো এই ব্যাপারটায় আঙ্কেল ভয় পেয়ে যান। তো তিনি চিন্তা করেন এখনই তানিয়া আপুর বাবা মাকে যেয়ে বলতে হবে। এই কথা যখনই চিন্তা করলেন, ঠিক তখনই তিনি দেখলেন তানিয়া আপু উঠে দাঁড়ালেন এবং ঠিক তার দিকেই হাঁটতে হাঁটতে আসছিলেন। তো আঙ্কেল ভয়ে জমে যান জায়গায়। তানিয়া আপু তার পাশ দিয়ে ক্রস করে সুন্দর করে, যেন কিচ্ছুই না, কেউ নাই পাশে, এরকম ভাবে তিনি উপর উঠতে লাগলেন। তো আঙ্কেল একটু ধাতস্থ হওয়ার পর তিনিও আস্তে আস্তে পিছু পিছু যেতে লাগলেন যে তানিয়া আপু কি করে দেখার জন্য। তো তিনি দেখলেন তানিয়া আপু ঠিক সুন্দর করে তার বাসায় ঢুকে দরজা বন্ধ করে চলে গেল। তো আঙ্কেলও আর সে রাতের মতো কিছু করলেন না, বাসায় চলে গেলেন। সকালবেলা আঙ্কেল, 3 তলার যে আঙ্কেল, সে আঙ্কেল এবং আন্টি তানিয়া আপুর বাবা মার সাথে বসেন এবং বলেন যে কালকে রাতের বেলা এই ঘটনা আমি দেখছি। আসলে অবিশ্বাস করার কিচ্ছু নেই, কারণ একটা ঘটনা না ঘটলে আঙ্কেল আন্টি এভাবে এসে বলতেন না। তো আঙ্কেল আন্টি চিন্তায় পড়ে যান। তারপরও তারা চিন্তা করেন যে ওয়েট করবেন এবং দেখবেন আসলে কি ব্যাপার। তো সেদিন রাতের বেলা আঙ্কেল আন্টি বেডরুমে শোন আর তানিয়া আপু, সোনিয়া আপু শোন মাঝে রুমে। রাত 2টা-2:30টার দিকে আঙ্কেল আন্টি জেগেই ছিলেন এবং তাদের মাথায় টেনশন ছিল। তো আঙ্কেল আন্টি হঠাৎ লক্ষ্য করলেন যে কে জানি মেইন গেটের দরজাটা খুললো। তো এই আওয়াজ পেয়ে তারা কিছুক্ষণ চুপচাপ থাকলেন এবং এরপরে আঙ্কেল বের হয়ে তার রুমের দরজা খুলে দেখলেন মেইন গেট খোলা। তো তিনি দৌড়িয়ে মেইন গেট দিয়ে বের হয়ে দেখেন যে তানিয়া আপু আস্তে আস্তে ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে। তো আন্টিও দৌড় দিয়ে আসেন। আসার পর তিনি তানিয়া আপুকে দেখে চিৎকার দিতে যাবেন, তো আঙ্কেল তাকে চেপে ধরেন, কারণ এত রাতের বেলা চিৎকার দিলে ব্যাপারটা অন্যরকম হতে পারে। তো তারা চিন্তা করলেন যে উনি কি করে দেখবেন। তো তারা দেখলেন আঙ্কেল, 3 তলার আঙ্কেল আজকে সকালবেলা তাদের যে ঘটনা বলল
ঠিক সেই ঘটনাই তানিয়া আপু আবার রিপিট করলেন। ঠিক সেরকম ভাবেই তিনি আস্তে আস্তে কিছুক্ষণ পর উপরে উঠে বিছনায় গিয়ে ঘুমিয়ে পড়লেন, যাতে কিচ্ছু হয়নি এরকম একটা ভাব। পরদিন সকালবেলা আঙ্কেল আন্টি আমাদের হাউজিংয়েই এক খুব পরহেজগার লোক ছিলেন। তিনি এরকম আসর কাটাতে পারতেন। তো তাকে নিয়ে আসেন। তো তিনি তানিয়া আপুকে দেখেন, কিছুক্ষণ ঝাড়ফুঁক দেন, পানি পড়া দেন এবং যাওয়ার সময় বলেন যে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের ঘরের ভিতর দিয়ে তালা দিয়ে রাতে ঘুমাতে হবে। এটা করলেও সমস্যার সমাধান হতে পারে। তো এই কথা শুনে আঙ্কেল পরদিনই ওই তালা কিনে আনেন এবং তালা লাগিয়ে দেন গেটে, এবং চাবি তানিয়াপুর চিন্তার বাইরে এমন একটা জায়গায় লুকিয়ে রাখেন এবং তাদের কাছেও এক পিস রাখেন। তো রাতের বেলা সেদিন রাত 2টা-2:30টার দিকে আঙ্কেল আন্টি জেগেছিলেন। দেখলেন তানিয়াপু তাদের দরজার সামনে এসে হালকা নক করছে এবং ডাকছে, মা মা। তো আঙ্কেলও কোনো কথা বলেন না, আন্টিও কোনো কথা বলেন না। তো কিছুক্ষণ পর তানিয়াপু দরজার ওপাশ থেকে নক করছেন এবং বলছেন যে মা মা, চাবিটা দাও, ও ডাকছে, না গেলে রাগ করবে, প্লিজ চাবিটা দাও প্লিজ। অনেক অনুনয় বিনয়। কিন্তু কিছুক্ষণ পর আস্তে আস্তে যেন তানিয়াপু ধৈর্য হারিয়ে ফেলছেন। সেই আস্তে আস্তে নখ থেকে ব্যাপারটা ধুম ধারুম কিলে পরিণত হয়। জোরে জোরে ধাক্কা দেওয়া শুরু করেন দরজায়। এক পর্যায়ে ব্যাপারটা এরকম হয়ে যায় যে বিল্ডিং এর অন্যান্য ফ্ল্যাটের লোকজন চলে আসে তাদের বাসার সামনে। তখন আঙ্কেল আন্টি কোনোভাবে দরজা খুলে তানিয়াপুকে সেদিনের মতো কন্ট্রোল করে। এর পরের দিনই তানিয়াপুকে নিয়ে তারা চলে যান ঢাকার কোনো পীরের কাছে। এরপর ফিরে আসেন এবং ওই পীর নাকি তাদের বলে দেন যে এই বাসা যত দ্রুত সম্ভব ত্যাগ করতে হবে। তো তারা পরে 3-4 মাসের মতো ছিলেন, এরপর বাসাটা ছেড়ে চলে যান। পরে আর একটা বিল্ডিং এ উঠেন। তো আমরা যেহেতু পাশের ফ্ল্যাটে ছিলাম, আমরাও ভয় পাচ্ছিলাম। তো 2-3 মাস পর ওই একই বিল্ডিং এর দোতলা খালি হওয়াতে আমরা দোতলায় চলে যাই। আর হাউজিং এর ফ্ল্যাটগুলো বেশিরভাগ খালি থাকে না, ভর্তি হয়েই যায়। তো আমরা দোতলা চলে যাওয়ার 2-3 মাস পরই আমাদের ফ্ল্যাট এবং ওই পাশের ফ্ল্যাটে, সেই তানিয়াপুদের ফ্ল্যাটে 2 ফ্যামিলি উঠে। আমাদের ফ্ল্যাটে যারা উঠে সে আমার খুবই পরিচিত, মানে খুব রেসপেক্টেড বড় ভাই রিপন ভাই, তার নামটা রিয়া। তো রিপন ভাইরা উঠেন এবং পাশের ফ্ল্যাটে উঠে একটা নতুন লোক, সে নতুন জয়েন করছে এই ফার্টিলাইজারে, আর ফ্যামিলিও নিয়ে আসছে, এক ছেলে আর স্ত্রী, ছোট একটা ছেলে। তো তারা 3-4 মাস থাকেন, তো আমরা এরকম কোনো কিছু শুনি না। তো একবার সে নতুন ফ্যামিলি তারা বাড়িতে যায় বেড়াতে এবং রিপন ভাইকে চাবি দিয়ে যায়, পাশের ফ্ল্যাটে যেহেতু থাকে। তো বলে যে রাতের বেলা রিপন যেন এসে তাদের বাসায় থাকে। তো সেদিন রাত 10টার দিকে রিপন ভাই খাওয়া দাওয়া করে সেই ফ্ল্যাটে যান একাই থাকার জন্য। তো ফ্ল্যাটের 3 রুম থাকতো, একটা হচ্ছে বেডরুম, মাঝের রুম আর হচ্ছে গেস্ট রুম। তো বেডরুমটা তালা মারা ছিল, আর মাঝের রুমটা আর যে গেস্ট রুমটা ছিল ওটা খোলা ছিল। তারা বলেছিলেন যে কোনো একটাতে তুমি ঘুমিও, সমস্যা নেই। তো তিনি বারান্দায় দাঁড়িয়ে একটা সিগারেট খাচ্ছিলেন আর মাঝের রুমের দিকে তাকিয়েছিলেন। বারান্দা থেকে মাঝের রুম সরাসরি দেখা যায়। তো তিনি দেখছেন যে বিছানার উপর একটা ছোট কোল বালিশ। তিনি বুঝতে পারছেন যে ওটা একটা কোল বালিশ, কিন্তু কেন জানি তার আরেকটা সেন্স কাজ করছে যেটা খুবই অদ্ভুত। সেটা হচ্ছে তার আবার এটাও মনে হচ্ছে যে ওইটা কোল বালিশ না, একটা ছোট্ট একটা বাচ্চার লাশ কাফনে মুড়িয়ে রাখা। তো তিনি নিজেই চিন্তা করতেছেন কি চিন্তা করতেছি, উল্টা পাল্টা দেখতেছি আমি কোল বালিশ, আমি আবার লাশের কথা চিন্তা করি। তো নিজের উপর একটু বিরক্ত হয়ে তিনি গেস্ট রুমে যান, কিছুক্ষণ মোবাইলে গেমস খেলেন। তো খেলার মধ্যেও তার ওই বিষয়টা মাথায় খোঁচাচ্ছিল যে কি দেখলাম, এটা এমন কেন মনে হইলো, এটা তো মনে হওয়ার কোনো কারণই নাই। তো তিনি চিন্তা করলেন তিনি আবার ওই রুমে যাবেন, গিয়ে হাত দিয়ে বালিশটা ধরবেন, ধরলেই তার ভয়টা কেটে যাবে। তো তিনি উঠেন গিয়ে যখন মাঝের রুমে ঢুকবেন, তো আবার চোখ পড়ে সে বালিশে। এখন তার কাছে আসলেই মনে হচ্ছে যে এটা একটা লাশ, যেটা কাফনে মোড়া এবং 2 পাশ পেঁচানো। তো এটা দেখে উনি প্রচন্ড ভয় পান, কিন্তু এটাও চিন্তা করেন যে না, এটা ভুল দেখতেছি, হ্যালোসিনেশন হচ্ছে, আমার গিয়ে ওই বালিশটা ধরলেই সব ঠিক হয়ে যাবে। তো তিনি হাঁটতে হাঁটতে বিছানার সামনে আসেন এবং নিচু হয়ে বালিশটা ধরবেন। ঠিক যখন টাচ করবেন তার আগ মুহূর্তে দিরিম একটা শব্দ হলো, পুরো হাউজিং এর লাইট নাই। এই ব্যাপারটায় রিপন ভাই চমকে ওঠেন এবং একটা গরম বাতাস যেন তাকে ধাক্কা দিল। তিনি উল্টা ঘুরে তাকিয়ে দেখেন দেয়ালে একটা তসবি, যেটা লাইট জ্বলে, ওটা ঠিক তার চোখের সামনে।
উনি চিৎকার করে হাউমাউ করে পড়ে যান। উনি খুব ভারী লোক ছিলেন, তাই পড়ে যাওয়াতে অনেক জোরে একটা শব্দ হয়। আমরা সবাই ছুটে আসি, এসে দেখি যে রিপন ভাই ভিতরে অজ্ঞান। দরজা ভেঙে তাকে বের করা হয়। তিনি ওই রাত পুরা সময় অজ্ঞান ছিলেন, সকালে তার জ্ঞান ফেরে। পরে তিনি বলেন যে এই ঘটনা তার সাথে ঘটছিল। তো এরপর ওই নতুন ফ্যামিলি আসার পর তারা যখন শুনতে পায়, তারাও বেশি দিন থাকে নাই। কিন্তু একটা বিষয় যেটা, যেই হাউজিং এর কোনো ফ্ল্যাটই খালি থাকে না, ওই ফ্ল্যাটটা বেশ কয়েক বছর খালি ছিল, বেশ কয়েক বছর। এখন ওইরকম কোনো সমস্যা হয় যেটা আমরা শুনতে পাই না, বা হয়ও না হয়তো। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আমি আপনাদেরকে বেশ কয়েকটি ভয়ানক ভয়ানক ঘটনা শোনানোর চেষ্টা করেছি। যে ঘটনাগুলো ছিল পাহাড়ি অঞ্চলের ঘটনা, মর্গের ঘটনা, হসপিটালের ঘটনা, বাসাবাড়ির ঘটনা এবং আপনাদের সবার প্রিয় গ্রামের কয়েকটি ঘটনা কিন্তু আমি আজকের এই এপিসোডটির মাধ্যমে আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি। এই ঘটনাগুলো আপনাদেরকে শুনিয়েছেন আর যে আফরান ভাই, আর যে রাসেল ভাই, ডক্টর আলিফ, বাবু ভাই, আর যে শাফিন ভাই সহ আমি নিজেও শাকিল আহমেদ বেশ কয়েকটি ঘটনা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি, কত মিনিটের ঘটনাটি, কোন সিরিয়ালের ঘটনাটি, কত নম্বর ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক বলে মনে হয়েছে, কোন ঘটনাটি আপনি শুনে অনেক বেশি আনন্দ পেয়েছেন, অনেক বেশি ভয় পেয়েছেন, বা কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক বলে মনে হয়েছে, সেটি কিন্তু জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। আর দর্শক, এই ঘটনাগুলোর মধ্য থেকে যদি কোনো ঘটনা আপনার হয়ে থাকে, বা আপনার পরিবারে বা আপনার গ্রামে বা আপনার জানা মতো এরকম যদি কোনো ঘটনা আমাদের ঘটনাগুলোর সাথে মিলে থাকে, সেটিও কিন্তু জানাতে পারেন কমেন্ট সেকশনে। আর দর্শক, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। কারণ আমরা কিন্তু প্রতি রাত 10টার সময়, ঠিক রাত 10টার সময় এইরকম ভয়ানক ভয়ানক ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। তাই আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন। আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু বাছাই করা সেরা ভয়ানক ঘটনাগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও তৈরি করে থাকি। তো প্রিয় লিসেনার্স, শেষ করবো আমাদের আজকের এপিসোড। আবারও দেখা হচ্ছে নতুন এপিসোডে, নতুন আরো অনেকগুলো ভয়ানক ভয়ানক ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। আর এরকম ইন্টারেস্টিং ঘটনাগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি ভিজিট করবেন, কারণ আমাদের চ্যানেলের প্রত্যেকটা ঘটনা বাছাই করা সেরা ভয়ানক ঘটনা। তো প্রিয় লিসেনার্স, শেষ করছি আমাদের আজকের এপিসোড। আবার দেখা হচ্ছে নতুন এপিসোডে, নতুন আরো অনেকগুলো ভয়ানক ভয়ানক ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু আবার দেখা হচ্ছে আগামীকাল রাত ঠিক 10টার সময়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।